ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, এতে থ্যাংক ইউ। এতে এখানে যদি কোনো স্টুডেন্টের ঢুকতে লেট হয়, সেটা আমরা যেহেতু ভিডিও রেকর্ডিং ক্লাসটা দিয়ে দেবো, তারা সেখান থেকে জি জি, দেখে নেবে। বাট ওকে আমাদের ঠিক যেহেতু আছে। নেক্সট ক্লাসটা আবার পরবর্তী ক্লাসটা জাস্ট টাইমে শুরু হবে, এই কারণে আপনি জাস্ট 4টার সময় ক্লাসটা স্টার্ট করবেন প্লিজ। ঠিক আছে, শিওর শিওর। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি ক্লাস শুরু করছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আহ সুস্থ আছেন। আমরা আজকে মেইনলি পাওয়ার বিআই এর একটা অংশ আমরা প্রিভিয়াস ডেতে করেছিলাম এবং এটা টোটালি ইন্ট্রোডাক্টরি ছিল, বাট আমরা আজকে থেকে একটু আহ, দেখা যাচ্ছে যেটা আমরা বলতে পারি যে এক্সপার্ট লেভেল না বলি, বাট মিড লেভেলের কিছু কাজে আমরা ঢুকবো, একেবারে যেগুলা আপনারা ডে টু ডে লাইফে করেন, যে প্রবলেম গুলো আমাদের সলভ করতে হয়, এগুলা আমরা করব আস্তে আস্তে। বাই দ্য ওয়ে, আমি কিছু আহ, এখানে যদি আপনি খেয়াল করেন, আমরা আমরা গ্রুপে আমি কিছু দিয়ে দিয়েছি অলরেডি, টেবিল। এখানে প্রোডাক্ট টেবিল দিয়েছি আমি আপনাদের গ্রুপে মাত্র, যেগুলো নিয়ে আমি আজকে কাজ করব সেই টেবিলগুলো আমি দিয়ে দিয়েছি। আরো কিছু টেবিল নিয়ে আমরা কাজ করব, সেটা আমি দিয়ে দিব একটু কিছুক্ষণের মধ্যেই। প্রোডাক্ট টেবিল দিয়েছি, ক্যালেন্ডার টেবিল দিয়েছি, ক্যাটাগরি টেবিল টেবিল দিয়েছি এবং টেরিটরি টেবিল দিয়েছি। আপনারা কি টেবিলগুলো পেয়েছেন সামনে, এবং অনলাইনে যারা আছেন টেবিলগুলো পেয়েছেন? ওকে। সো এখানে লেখার দরকার নেই, দয়া করে এখানে লিখেন না, এখানে লিখেন না, টেবিলগুলো হারিয়ে যাবে। আপাতত গ্রুপে কেউ কিছু লিখেন না। হ্যাঁ, গ্রুপে আপাতত কেউ কিছু লিখবেন না, ঠিক আছে? সো আমি যখন ইনস্ট্রাকশন দিব তারপর লিখবেন, এই মুহূর্তে কারোর লেখার দরকার নাই। আপনারা লিখবেন হলো জুমের চ্যাটে লিখবেন। আমি যখন কোনো কোশ্চেন করব আপনারা জুমের চ্যাটে লিখবেন, অথবা আমার সামনে যারা আছে তারা সামনে থেকে বলবেন, আপনারা এখানে লিখবেন না। ওকে। সো লেটস কন্টিনিউ টু আওয়ার জার্নি। আমরা যেখানে ছিলাম সেটা হলো যে আমরা প্রিভিয়াস ডেতে, আমি আমার ফাইলটা ওপেন করি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে ওয়্যার উই ওয়্যার ইন প্রিভিয়াস ডেজ। আমরা বেসিক্যালি ছিলাম হলো আমাদের একটা ডেটা নিয়ে আসছিলাম, কিছু ক্লিনিং করছিলাম। সেই ক্লিনিং গুলো আমরা দেখছিলাম, নাথিং এলস, খুব বেশি কিছু করি নাই। বাট আজকে আমরা বড় কিছু কাজ করব, যেগুলো ক্লিনিং পার্টে অনেক কিছু আমরা কমপ্লিট করব। তো আচ্ছা, আমি একটা জিনিস, আচ্ছা বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস এখানে ভুলিয়ে ফেলছি। সেটা হলো যে আপনাদের তো লাস্ট ক্লাস হয়েছিল হলো যে ব্যাচের, ওই ব্যাচটা স্টুডেন্ট ছিল 100 জন, অনলাইনে প্রায় 80 85 90 জনের মতো, 100 জন। এখানে 40 জন দেখে আমার এটা মাথায় না, কিন্তু আপনারা তো 40 45 জনে ছিলেন বাই দ্য ওয়ে। সো আমার মাথায় 100 জন মাত্র 40 জন জয়েন করছে। সো দিস ওয়াজ প্রবলেম। এখন ঠিক আছে, বুঝতে পারছি আপনারা সবাই প্রায় জয়েন করছেন। দেখেন, অ্যাজ এ টিচার আমরা সবসময় চাই ম্যাক্সিমাম উপস্থিতি, তা না হলে আমাদেরও ভালো লাগে না। যখন আমি দেখবো যে হাফ জয়েন করছে তখন আমার খারাপ লাগে। সো দ্যাট ওয়াজ দ্য প্রবলেম। আচ্ছা, আমরা একটু এখানে দেখি আমরা কি করেছিলাম। আমরা প্রিভিয়াস ডেতে একটা ডেটা নিয়েছিলাম, কিছু কাজ করেছিলাম, বাট আমরা ডেটাটাকে লোড করি না এখানে। তো সেই ডেটাটাকে আমরা আবার একটু নিয়ে আসবো আজকে। এখান থেকে গেট ডেটাতে যাব, গেট ডেটাতে যে টেক্সট সিএসবি, এটা অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে আনতে হয়, আপনারা জানেন, আশা করি আপনারা বাসায় প্র্যাকটিস করেছেন। ভিডিও কালকে রাতে পেয়েছেন, বাট এই যে জিনিস একেবারে বেসিক জিনিস, এটার জন্য খুব বেশি ভিডিওর প্রয়োজন হয় না, আপনারা চাইলে এটা আমার মনে হয় করতে পেরেছেন। আচ্ছা, তো এখান থেকে আমি ক্যাটাগরিসে যাব, ক্যাটাগরিসে সরি কাস্টমারে যাব, কাস্টমারে যাব, কাস্টমার থেকে আমরা কাস্টমার টেবিলটা ওপেন কাইন্ডলি করব। আপনার কাইন্ডলি আপনার স্ক্রিনটা শেয়ার করবেন। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, সরি 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 সরি, রিয়েলি সরি, রিয়েলি সরি। আচ্ছা, ঠিক আছে, দেখা যাচ্ছে তাই না? রাইট, দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে। সো আমি এখান থেকে আবার একটু যাই, প্রথম থেকে গেট ডেটাতে যাব। গতদিন দিয়ে দিয়েছি, টেক্সট বা সিএসবি তে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে কাস্টমারের যে ডেটাটা আছে এটাকে নিব, নিয়ে আমরা এটাকে ওপেন করব। তো যেমনটি বলছিলাম যে আমরা দুইটা কাজ করতে পারি, একটা হলো সরাসরি এখানে লোড দিতে পারি, আর একটা হলো আমরা কি করতে পারি, ট্রান্সফর্ম ডেটাতে চলে যেতে পারি। ট্রান্সফর্ম ডেটাতে গেলে আমাদের কি হয়, কেউ বলতে পারবেন? প্রিভিয়াস ডেতে কে কে ছিলেন এখানে? আপনারা তো সবাই ছিলেন অলমোস্ট, তাই না? ট্রান্সফর্ম ডেটাতে গেলে কি হয়? আমরা সরাসরি পাওয়ার পাওয়ার পয়েন্ট পয়েন্টে ওপেন যাবো, হয়, দ্যাটস সরাসরি গুড, পাওয়ার ভেরি পয়েন্টে গুড। যাবো।
পাওয়ার কোয়ারিতে আমরা চলে যাব। সো আমরা এখান থেকে পাওয়ার কোয়ারিতে যাব, এন্ড অ্যাজ আই সেড দ্যাট পাওয়ার কোয়ারিজ ইজ ফর দ্য ডেটা ক্লিনিং এন্ড ট্রান্সফরমেশন, নট ফর দ্য অ্যানালাইসিস। ওকে, অ্যানালাইসিস পার্ট আমরা পাওয়ার বিআই তে যেয়ে করব, ঠিক আছে? সো আমরা পাওয়ার কোয়ারিতে চলে আসলাম, এন্ড অ্যাজ ইউ সি দ্যাট এখানে আমার কাস্টমার ফাইলটা চলে আসছে, ট্রান্সফর্ম ডেটাতে আমরা গিয়েছিলাম। আচ্ছা, বাই দা ওয়ে, আমি একটু আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি, মাত্র 2 ঘন্টার ক্লাস। আপনারা যদি আমার সাথে প্র্যাকটিস করতে যে আটকে যান, আমি কিন্তু কোনোভাবে আপনাদেরকে কি করতে পারবো না, ছাড়িয়ে দেওয়ার এবিলিটি আমার নাই, কারণ আমাকে এখানে বসে থাকতে হবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আমার কাছ থেকে যদি আপনি শোনেন, আপনি কি করবেন, আপনি ভালো করে বুঝেন এখন ব্যাপারটা, পরে ভিডিও দেখে দেখে নিজে প্র্যাকটিস করবেন। দিস ইজ দ্য রাইট ওয়ে টু গো ফরওয়ার্ড। সুন্দর গ্রুপেও দিছি, সেম সেম ফাইলটা আমি 2টা গ্রুপেই দিছি আই থিঙ্ক, ঠিক আছে? বাই দ্য ওয়ে, সো আমি একটু যাই। যদি আপনাদের যদি না পেয়ে থাকেন বলেন, আমি লাগলে আরেকবার দিব, অসুবিধা নাই। ফাইল যদি কেউ না পেয়ে, নো প্রবলেম। আচ্ছা, আমি কাস্টমার ফাইলটা আরেকবার দিয়ে দিচ্ছি, নো প্রবলেম, দিতে অসুবিধা নেই। ঠিক আছে, আমি কাস্টমার ফাইল দিয়ে দিয়েছি। আচ্ছা, তো এখন দেখেন এখানে আমার, আমি চাচ্ছি, আমি প্রিভিয়াস ডেতে বলেছিলাম যে আমি এই 3টা নামকে একসাথে করব। তো কিভাবে আমরা বিভিন্ন কলামকে জয়েন করতে পারি, মানে একসাথে করতে পারি, তো সেটার জন্য আমার 2টা জায়গা আছে, একটা হলো ট্রান্সফর্ম, একটা হলো অ্যাড কলাম। সাধারণত ট্রান্সফর্মে গেলে যেটা হয়, এই 3টা কলাম একসাথে হয়ে যাবে, কিন্তু কলাম 3টাকে আমি আবার পাবো না। কিন্তু অ্যাড কলামে গেলে যেটা হয় যে এই 3টা কলাম এই 3টা কলামের জায়গায় থেকে যাবে, আমার নতুন একটা কলাম অ্যাড হবে যেখানে ফুল নেমটা থাকবে। দিস ইজ দ্য ডিফারেন্স। এই যে এখানে কিন্তু ডিফারেন্সটা, আমি যদি ট্রান্সফর্মে করি তাহলে কি হবে, এই 3টা কলাম মিলে একটা কলাম তৈরি হবে, এই 3টা কলাম আর থাকবে না, ট্রান্সফরমেশন ঘটে যাবে। আর অ্যাড কলামে যে যদি করি তাহলে ট্রান্সফরমেশনটা ঘটবে, বাট নতুন একটা কলামে যে এই 3টা কলাম এখানে থেকে যাবে, দ্যাটস দ্য ডিফারেন্স। সো আমরা এখান থেকে এই 3টা কলামকে সিলেক্ট করব, প্রথমে শিফট চেপে ধরবো। আমি যদি একটা সিলেক্ট করার পরে শিফট চেপে ধরি, আমি যতগুলোর উপরে ক্লিক করব সবগুলা সিলেক্ট হয়ে যাবে, তাই না? তো শিফট চেপে অথবা কন্ট্রোল চেপে আপনারা এটা করতে পারেন, সমস্যা নাই। দেন আপনারা এখান থেকে মার্জ কলাম নামে একটা অপশন আছে। ফার্স্ট অফ অল আবারও বলে রাখলাম, অ্যাড কলামে যেয়ে নেবেন। কোথায় যেয়ে নেবেন? অ্যাড কলামে যাওয়ার পরে এখান থেকে মার্জ কলাম নামে একটা অপশন আছে, মার্জ কলামে যাবেন। যাওয়ার পরে আপনার সেপারেটর হিসেবে এখানে স্পেস রাখবেন, যেহেতু আমরা নেম দিচ্ছি স্পেস রাখবেন। ইটস আপ টু ইউ, আপনার যদি অন্য কিছু রাখতে হয় আপনি রাখবেন, আন্ডারস্কোর রাখতে পারেন বা এনিথিং এলস। হ্যাঁ, আমরা আপাতত স্পেস রাখবো এবং এই কলামটার নাম দিব ফুল নেম। আমি আমি আবারও রিকোয়েস্ট করতেছি, আই নো এই প্রবলেম গুলো হবে, আমি রিকোয়েস্ট করতেছি আপনারা এই দিকে ফলো করেন, খেয়াল করেন এই দিকে। আপনাদের কিন্তু আপনারা করতেই পারবেন না আমার সাথে, এবং পুরো ক্লাস ইন্টারাপ্ট হয়ে যাবে। আই নো দ্য ফ্যাক্ট যে আপনি যখনই আমার সাথে করবেন আপনি কিন্তু অনেক কিছুই খুঁজে পাবেন না, আপনি এই দিকে ফলো করেন, ঠিক আছে? কারণ এই ইন্টারফেসটা আপনার এত পরিচিত ইন্টারফেস না, হুট করেই আপনি হারিয়ে যাবেন, ঠিক আছে? একটু বি কেয়ারফুল। আমি এই জিনিসটা আগে থেকে জানি বিধায় আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আগেই বললাম, ঠিক আছে? সো এখান থেকে আমি ফুল নেম দিব, ফুল নেম দিলাম, দেওয়ার পরে আমি ওকে দিলে আমার দেখেন এই 3টা কলাম এই 3টা কলামের জায়গায় থেকে যাচ্ছে, আর লাস্টে যে আমার একটা কলাম অ্যাড হচ্ছে, তাই না? তার মানে আমার নতুন কলাম চলে আসলো আর আমার প্রিভিয়াস কলাম গুলোও থেকে গেল। আমি চাইলে এটাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, মাউসে ক্লিক করে চেপে ধরে এদিক ওদিক আপনার যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারেন। আমি যদি চাই যে ফার্স্ট নেম লাস্ট নেম এবং প্রিফিক্সের পাশে আমার এটাকে রাখবো, নো প্রবলেম। সো ডু ইট হিয়ার, এই যে। সো আমার ফার্স্ট নেম লাস্ট নেম প্রিফিক্স আছে, তার পাশে আমার এটা আছে। দেন আমি আরেকটা ট্রান্সফরমেশন দেখাই যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে যখন আপনার কোনো একটা জিনিস, যেমন ধরেন আমার এখানে যেখানে মেল আছে এম আছে, আমি মেল করে দিতে চাচ্ছি, যেখানে ফিমেল আছে সেখানে আমি মানে এফ আছে আমি ফিমেল করে দিতে চাচ্ছি। সো হাউ ক্যান উই ডু দিস? আমরা জাস্ট এটার উপরে ক্লিক করব, রাইট ক্লিক করব, এখানে রিপ্লেস ভ্যালু আছে, মাউসে রাইট ক্লিক করব, আবারও খেয়াল করবেন মাউসে রাইট ক্লিক করব, রিপ্লেস ভ্যালু আছে, রিপ্লেস ভ্যালুতে ক্লিক করব। ভ্যালু টু রিপ্লেস, আপনি কোন ভ্যালুটাকে রিপ্লেস করতে চান এবং কি দিয়ে রিপ্লেস করতে চান, আর ভ্যালুটা কি। সো ভ্যালু টু ফাইন্ড আর কি। সো আমি মেল, যেখানে তুমি এম পাবা,
বাই দা ওয়ে মনে রাখবেন দিস ইজ কেস সেনসিটিভ। আপনি যখন এম ছোট হাতের দিবেন সে খুঁজে পাবে না, সো এটা কেস সেনসিটিভ। হ্যাঁ, সো আমি এটাকে লিখবো মেল, দেন আমি যদি ওকে ক্লিক করি তো দেখেন যে সব জায়গাগুলোতে এম ছিল সব মেল হয়ে গেছে। এখানে অনেক কলাম আছে, প্রায় 18,000 কলাম, প্রত্যেকটা রো আছে, প্রত্যেকটা রোতেই এই ট্রান্সফরমেশনটা ঘটে গেছে, তাই না? সেম ভাবে আমি যদি এখানে ক্লিক করি এবং এফ, যেখানে সে এফ পাবে আমি বলে দিলাম যে তুমি ইমেল লিখবে, ইমেল, ইন্টার ক্লিক করলেই হবে। আচ্ছা, মনে হয় ফিমেল এল এর ই হয়নি, তাই না? আচ্ছা থাক, ওটা নিয়ে প্যারা নেই। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ ট্রান্সফরমেশন যেটা আমাদের খুব দরকার হয় সে মাঝে মধ্যে, যে একটা বড় টেক্সট আছে, আমি এই টেক্সটটাকে কিছু ক্যারেক্টার চাই, বা কোনো একটা বিষয়ের উপরে বেস করে আমি টেক্সটটাকে ভেঙে ফেলতে চাই। যেমন ধরেন এখানে কাস্টমার, আমরা দেখতে পাচ্ছি যে ইমেল অ্যাড্রেস আছে। সাধারণত সিস্টেম হলো ইমেল অ্যাড্রেসের আগের যতটুকু, এটা হলো আমার ইউজার নেম, তারপরে হলো ডোমেইন, তাই না? এই যেমন adventurework.com ডোমেইন, তো আমি ইউজার নেমটা চাচ্ছি। আর ইউজার নেম কিন্তু সবসময় যেটা হয় যে ইউজার নেমটা ডিস্টিংক্ট হয়, ইউজার নেমটা ডিস্টিংক্ট হয়। তো ডিস্টিংক্ট বলতে সবারই আলাদা হয়, ইউজার নেম তো সাধারণত যে 1 2 3টা কেন দেয়, সবাইকে সবার থেকে আলাদা করতে দেয়। তো আমরা এখান থেকে সেম ভাবে অ্যাড কলামে যেয়ে নিব। মনে রাখবেন ট্রান্সফর্মে যেয়ে করলে হবে না, অ্যাড কলামে যেয়ে করতে হবে। করার পরে আমরা কি চাই, এটাকে ভেঙে ফেলতে চাই, তাহলে এখানে একটা অপশন আছে, সেটা হলো যে এক্সট্রাক্ট। ঠিক আছে, এক্সট্রাক্টে দেখেন লেন্থ এক্সট্রাক্ট করতে পারি, ফার্স্ট ক্যারেক্টার এক্সট্রাক্ট করতে পারি, লাস্ট ক্যারেক্টার রেঞ্জ করতে পারি যে আমি এত থেকে এত এক্সট্রাক্ট করব। তারপরে টেক্সট বিফোর ডেলিমিটার, টেক্সট আফটার ডেলিমিটার, বিটুইন ডেলিমিটার। দেখা যাচ্ছে দুইটা, আমার একটা আছে হলো ডট, আর একটা আছে হলো এট দ্য রেট, তাহলে আমি ডট এবং এট দ্য রেটের মাঝামাঝি জায়গাটুকু নিতে চাই, কথার কথা, সেটাও করতে পারবো। ঠিক আছে, সো আমরা এখান থেকে টেক্সট বিফোর ডেলিমিটারে গেলাম, আমরা চাচ্ছি যে ইউজার নেমটা, তাহলে আমরা কি করব, এখান থেকে ডেলিমিটারটা বসায় দিলাম। ডেলিমিটারটা কি এট দ্য রেট, তাই না? বসায় দিলাম, বসায় দেওয়ার পরে আমরা যদি ওকে ক্লিক করি আমরা দেখব এটা এটার জায়গায় থেকে যাবে। বাই দ্য ওয়ে আমি কিন্তু যেটা বলছিলাম যে অ্যাড কলামে যে করলে এই চেঞ্জটা আসবে না। আপনি যদি লাস্টে চলে যান দেখেন এখানে টেক্সট বিফোর ডেলিমিটার নামে একটা নতুন কলাম আছে, এটাকে আমরা ইউজার নেম দিয়ে দিব। ডাবল ক্লিক করে ব্যাক স্পেসে ক্লিক করব, ইউজার ইউজার নেম। ওকে, সো একটা জিনিস আমি প্রিভিয়াস ডেতেও দেখাইছিলাম, এখানে একটু খেয়াল করেন যে আমরা যা যা করতেছি সব এখানে কি হচ্ছে, স্টোর হচ্ছে। তার মানে আপনি যদি ব্যাকে চলে যেতে চান, আপনি যদি কোনো একটা স্টেপ কেটে দিতে চান, সেটা কিন্তু এখান থেকে কেটে দিতে পারবেন, তাই না? যেমন আমি এই কলামটাকে রিনেম করেছি, আমি যদি এটা কেটে দিই দেখেন আমার আগের নাম চলে আসছে না? তো আমি যদি একটা কিছু রিনেমও করি সেটাও ও সাথে সাথে একটা স্টেপ দিয়ে দিচ্ছে যে তুমি এখানে এসে একটা রিনেম করেছো, তার আগে তুমি ইনসার্টেড টেক্সট বিফোর ডেলিমিটার করেছো, তার আগে তুমি ভ্যালু রিপ্লেস করেছো, এই বিষয়গুলো আমাদেরকে সে বলতেছে, হিস্ট্রিটা সে এখানে রেকর্ড করতেছে অ্যাপ্লাইড স্টেপে, তাই না? সো বাই দা ওয়ে, ওই যে কালকে একজন একটা কোশ্চেন করেছিল পরের সেশন বা আগের সেশনে, আমার এটা খেয়াল নাই, সেটা হলো যে এই যে যেটা আমি কেটে দিলাম এখান থেকে সেটা আবার রিস্টোর করার জন্য ব্যাক স্পেস চাপ দিয়ে না, এরকম কোনো সিস্টেম নাই। ঠিক আছে, আপনি ধরেন ওই যে রিডো করবেন, এটা মানে আন্ডো করবেন, এটার কোনো অপশন এরকম ভাবে নাই। এখানে আন্ডো করতে গেলে আপনাকে ওই স্টেপটাই পূরণ করতে হবে আবার। তো যদি আমার ওইটাই করতে হয় তাহলে এটাকে কেটে আবার এটার নাম দিতে হবে ইউজার নেম। ঠিক আছে, ওকে। এখন আমরা যেটা করব, আপনি ধরেন এখানে ট্রান্সফরমেশন গুলো ঘটেছে, এখন এই টেবিলটা আপনার তো পাওয়ার বিআইতে নিতে হবে, অ্যানালাইসিস করার জন্য আপনার কোথায় নিতে হবে, পাওয়ার বিআইতে। তাহলে আমরা যেটা করব এখান থেকে হোমে চলে যাব। কোথায় চলে যাব, হোমে চলে যাব। যাওয়ার পরে একটা অপশন আছে দেখবেন, ক্লোজ এন্ড অ্যাপ্লাই। কি অপশন আছে, এই জায়গায় দেখেন। অর্থাৎ এটার অর্থ হলো আমি পাওয়ার কোয়ারি উইন্ডোটাকে ক্লোজ করতেছি এন্ড এই ট্রান্সফরমেশন যেগুলো আমি ঘটাইছি সেগুলোকে অ্যাপ্লাই করতেছি। আবার আপনি পাওয়ার কোয়ারি উইন্ডো ক্লোজ না করেও শুধু অ্যাপ্লাই করতে পারেন, আবার শুধু ক্লোজ করতে পারেন অ্যাপ্লাই না করে, তিনটাই আপনি করতে পারেন। দেখেন এখানে তিনটা অপশন আছে না, দেখছেন?
তো আমরা ক্লোজ এন্ড অ্যাপ্লাই করবো, পাওয়ার কোয়ারি উইন্ডোটাকে ক্লোজ করে দিব এন্ড অ্যাপ্লাই করবো। বাই দ্য ওয়ে, পাওয়ার কোয়ারি উইন্ডো কিন্তু পাওয়ার বিআই এর এইটার আন্ডারে ওপেন হচ্ছে, খেয়াল আছে এটা বলেছিলাম, এটার আন্ডারে ওপেন হয়েছিল, তাই না? ওকে, সো এটা একটু সময় নিবে, লোড হচ্ছে কাস্টমার। তাহলে আমরা কাস্টমার টেবিল কিছু কাজ করলাম। মজার ব্যাপার হলো দেখেন, যখন আমি লোড করলাম তখন কি কি ট্রান্সফরমেশন এখানে ঘটলো। ফার্স্ট অফ অল, আমার এখানে এসে একটা টেবিল যুক্ত হইলো। আমার এই যে কর্নারে খেয়াল করবেন, যেখানে ডেটা লেখা আছে সেখানে একটা টেবিল যুক্ত হইলো। আপনি যদি এই ড্রপ ডাউনে ক্লিক করেন, ওই যে কলামগুলো ওখানে ছিল না, সেই কলামগুলো আপনি এখানে দেখতে পাবেন। এইবার আপনি যদি রিয়েল ইয়াটা দেখতে চান, টেবিলটা, যে টেবিলটা আপনি নিয়ে আসছেন ক্লিয়ার করে, তাহলে এই টেবিল ভিউতে চলে যেতে হবে। দেখেন এই যে ফুল নেম কি ছিল, মানে আমরা অ্যাড করেছি, পাইছি না? তারপরে দেখেন আরো ওই যে ইউজার নেম পাইছি না, ওই টেবিলটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এবার আরেকটা জিনিস আছে, মডেল ভিউ। মডেল নিয়ে আপনাদের একটা পুরো ক্লাস আছে, এটা আপনাদেরকে বলেছি, নেক্সট ক্লাস মডেল নিয়ে হবে। তার আগে আজকে কিছুটা হলেও আমি ধারণা দিব, চেষ্টা করব আর কি, অনেক বড় মডেলের একটা ক্লাস লাগবে পুরো। তো মডেল ভিউতে আমরা ডেটা মডেলিং করি। আমি আগের দিন একটা স্কিমা দেখাইছিলাম না, এরকম যে একটার সাথে আর একটা যুক্ত আছে, ওইটা আমরা কিভাবে করতে হয়, ওর ব্যাক এন্ডে কিভাবে এটা কাজ করে, এটা সো মাচ ইম্পর্টেন্ট। আমি বলেছিলাম যে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা আমরা যেটা বলি, এই ক্ষেত্রে এই মডেলিংটা, ডেটা মডেলিংটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ হলো উইদাউট ডেটা মডেলিং ইউ ক্যান নট ডু এনি ফার্দার লেভেল অ্যানালাইসিস, ঠিক আছে? সো দিস ইজ সো মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটু ছোট ফিডব্যাক নিব। আপনারা কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আগের দিনের মতো কোনো প্রবলেম হচ্ছে কি শুনতে? না, শুনতে সমস্যা হচ্ছে না। Okay, thank you. Thank you for your feedback. I'm going to the session. Okay. So আমি আহ, আবার একটু এখানে ফিরে আসি। তাহলে আমরা কাস্টমার টেবিল নিয়ে কাজ করলাম, আমরা নতুন একটা টেবিল নিয়ে আসব। এখান থেকে গেট ডেটাতে যাব, যাওয়ার পরে সেম ভাবে টেক্সট সিএসবি তে যাব। আমাদের এখানে একটা টেবিল আছে, যদি খেয়াল করেন, যে টেবিলটার নাম হলো প্রোডাক্ট টেবিল। এই যে প্রোডাক্ট টেবিল, আমরা প্রোডাক্ট টেবিলটাকে এখানে নিয়ে আসব, ঠিক আছে? সো দিস ইজ প্রোডাক্ট টেবিল। বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে স্লাইড দিয়ে দিই। আমি আপনাদেরকে আজকে আগের ক্লাসের এবং এই ক্লাসের স্লাইড দিয়ে দিব গ্রুপের মধ্যে, আজকে রাতে অথবা কালকে সকালে। আপনারা যাতে পরবর্তীতে যখন প্র্যাকটিস করেন, এই ভিডিও রেকর্ডিংও থাকবে, সাথে আপনার পাশাপাশি স্লাইড, ডেটা সেট সবকিছু যেন কাছে থাকে। কারণ যেহেতু আমরা সাধারণত স্লাইডটা দিয়ে দিই না, কিন্তু আপনাদেরকে এই জন্য দিয়ে দিব যে কারণ আপনাদের তো অনেক মানুষ, এবং আপনাদের সাপোর্ট সিস্টেমটা, ডেটা সলিউশন 360 সাপোর্ট সিস্টেমটা যেভাবে ডিরেক্টলি কাজ করে, আপনাদের সাথে ওইভাবে কাজ করতেছে না। যদিও বা আমি বলেছি যে সাপোর্ট সিস্টেমটা আপনাদের জন্য অ্যাভেলেবল করব। সো তারপরেও আমি আপনাদেরকে স্লাইডটা দিয়ে দিব, যে একেবারে ওয়ান বাই ওয়ান আপনাদের এখানে কিভাবে করানো হয়েছে সেটা ওখানে থাকবে, প্রত্যেকটা ডিটেলস থাকবে, ডেটা সেট থাকবে, দেখে দেখে করবেন, ভিডিও দেখে দেখে করবেন। যদি কোথাও বেঁধে যান আমাদেরকে নক দিবেন, ঠিক আছে? আচ্ছা, আপনাদের কোনো সমস্যা নাই, আপনারা জাস্ট যদি এটা মনে করেন আমরা শিখবো, আপনার যদি এই মানসিকতাটা থাকে আমরা শিখবো, আর কিছুই লাগবে না, বাকি ইনশাল্লাহ ডেটা সলিউশন 360 করবে। আপনার শুধু এই মানুষ, আর যেহেতু আমরা আইসিএম এর সাথে করতেছি, আমরা এখানে সর্বোচ্চ আমাদের সর্বোচ্চ জায়গা থেকে আমরা কাজ করব, ঠিক আছে? সো যার কারণে আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না, আপনাদের মানসিকতা থাকতে হবে যে আমরা শিখবো, দ্যাটস ইট। দেখেন, আমি একটা নতুন টেবিল নিয়ে আসছি, প্রোডাক্ট টেবিল। যদি খেয়াল করেন, প্রোডাক্ট টেবিল, সেম ভাবে আমি এটাকে কি করতে পারি। আমার একটা কোশ্চেন ছিল জি, প্রিভিয়াস। আমি কোশ্চেনে আসবো, তারপরেও আপনি বলুন, সমস্যা নেই। আমি এই কোশ্চেনটা একটু নিচ্ছি, যেহেতু আমরা ডিরেক্ট, আমি কোশ্চেনে যাব, এই টেবিলের পরে আমি ডিরেক্ট কোশ্চেন সেশনে যাব। জি বলুন। স্যার, লোড করার সময় ওই দিন যে প্রিভিয়াস ক্লাসে, তখন আমি বাসায় চেষ্টা করেছিলাম যে লোড করার সময় দেখা যায় এরর দেখায়। ওই এররে গিয়ে দেখা যায় 5টা ফাইন্ড আউট হয়েছে এরর, যেখানে হচ্ছে ডাটাটা ঠিক মতো ইনপুট হয় না। তো ওইটা আচ্ছা আচ্ছা, এই জায়গাটা আমি আসবো, আমাদের সামনের ক্লাসে এই এরর বিষয়টা আছে, যে আপনি এরর হ্যান্ডেলিং, এই এরর গুলো কোত্থেকে আসে এবং কি হয়, এগুলো নিয়ে আমাদের ক্লাস আছে, ঠিক আছে? সমস্যা নাই। ইভেন আজকের ক্লাসেও যদি পারি, আপনি যেহেতু বলছেন আলোচনা করে দিব, অসুবিধা নাই। বাই দ্য ওয়ে, আমি কোশ্চেন সেশনে একটু পরেই আসতেছি। আচ্ছা, এরর দেখাইছে তাই না, এটা দেখাবে, সমস্যা নাই, ইটস নট এ প্রবলেম। ইরর খুব কমন একটা জিনিস, এবং আমরা চাই আপনাদের ইরর দেখাক। তো আপনারা তো ক্লিন না করলে তাহলে তো এখানে আপনার শেখা হবে না, তাই না? এই যে প্রবলেম পড়েছেন, এসব তো কমন রিয়েল লাইফ প্রবলেম, প্রচুর ইরর হবে, প্রচুর পরিমাণে নাল ভ্যালু থাকবে, অনেক সমস্যা হবে, সেটাই তো ক্লিনিং এ যাবে, তাছাড়া তো ক্লিনিং এ যায় না সাধারণত।
আচ্ছা, বাই দ্য ওয়ে, সো আমরা এখানে দুইটা কাজ করতে পারি, যেমন লোড করতে পারি আবার ট্রান্সফর্ম করতে পারি। আমি যখন ক্লাস নিব আপাতত কোশ্চেন করার দরকার নাই, আমি আই উইল গিভ ইউ টাইম টু, আপনার যদি মনে হয় সাথে সাথে একটা নোট নিয়ে নেবেন ছোট করে, যে আমার এই কোশ্চেনটা আছে, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ট্রান্সফর্ম ডেটাতে চলে যাব। বাই দ্য ওয়ে, আমি টিচার হিসাবে একটু স্ট্রিক্ট, আমি একটু স্ট্রিক্ট। আমি একটু বলে নিই কেন আমি স্ট্রিক্ট। কারণ হলো এই জিনিসগুলো শেখানোর ক্ষেত্রে আমরা দেখেছি যে যেহেতু টেকনিক্যাল বিষয় এবং খুবই টেকনিক্যাল, দেখা যাচ্ছে যখন 60-70 জন জয়েন করে তখন দেখা যাচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন কোশ্চেন থাকে, এবং এক এক সময় কোশ্চেন করলে ওইটা টোটাল প্রসেসের মধ্যে এটা বাধাগ্রস্ত হয়। সমস্যা নেই, আপনাদেরকে আমি সময় দেবো, তখন করবেন যত ইচ্ছা কোশ্চেন। আচ্ছা, আপনারা রাইট ডাউন করে ফেলবেন, আমি সবগুলো দেখাবো। তো যেটা বলছিলাম সেটা হলো যে আমি একটা নতুন টেবিল নিয়ে আসলাম, প্রোডাক্ট টেবিল। এখানে আমরা কিছু জিনিস দেখবো, সেটা হলো নাম্বার নিয়ে কিভাবে কাজ করতে হয়। কি নিয়ে? নাম্বার নিয়ে। নাম্বার কিন্তু গুরুত্বপূর্ণ, বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট মিন, মোড, মিডিয়ান, স্ট্যাটিস্টিক্স, মানে দ্য স্কুল স্ট্যাটিস্টিক্স? মিন, মোড, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? কেউ বলতে পারবেন? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ফ্রম অনলাইন। জি জি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি একটু বলবেন? মেথড অফ মেজারিং ডিসপারশন। ঠিক আছে, সংজ্ঞা ঠিক আছে। প্র্যাকটিক্যালি কেউ বলতে পারবেন একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে? মিনের সাথে ইন্ডিভিজুয়াল অবজারভেশনের কতটুকু ডেভিয়েশন হয়েছে সেটা আমরা মূলত মেজার করে থাকি। প্র্যাকটিক্যাল উদাহরণ, আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দেবো, যে আমি ওটা বলি না, প্র্যাকটিক্যাল। ধরেন ঢাকা সিটির পপুলেশনের আমি অ্যাভারেজ ইনকাম বললাম 3,000 4,000 ইউএসডি পার ইয়ার, তার মানে 4.5 লাখ টাকা। আমি বললাম যে ঢাকা সিটি, এবং এটা ওই যে ওরা বলে প্রায় 3,000 ইউএসডি, 4.5 লাখ টাকা। এখন আসলে আপনি যদি একজন যে খেটে খায় রেগুলার সর্বোচ্চ 800 টাকা ইনকাম করে, তাকে যদি আপনি বলেন যে আপনার অ্যাভারেজ ইনকাম মান্থলি 50,000 টাকা, সে কি আপনার কথা শুনবে? বা আপনি রেগুলার অন্তত 1,500 টাকা ইনকাম করেন, কারণ সে তো 800 টাকা ইনকাম করে, কিন্তু ডেটা কি বলতেছে যে সে 1,500 টাকা ইনকাম করে, তার মানে ডেটার মধ্যে ভুল আছে। আমি প্রথমে যেটা করি, আমরা মানে স্ট্যাটিস্টিক্সে আমরা যেটা করি, স্যাম্পল কালেক্ট করি, তাই না, অঞ্চল ভেদে। হ্যাঁ, প্রথমে টোটাল পপুলেশন থেকে একটা ডেটা কালেক্ট করে আমরা ওইটাকে স্যাম্পলিং করি, করার পরে ওইটার আমরা মিন বের করি, অ্যাভারেজ বের করি। এই যে অ্যাভারেজ বের করি, এই অ্যাভারেজ থেকে প্রতিজনের যে অ্যাভারেজ দূরত্ব, প্রতিটা ব্যক্তির যে অ্যাভারেজ দূরত্ব, ওই দূরত্বের অ্যাভারেজ হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তার মানে এই যে লোকটা মাসে 24,000 টাকা ইনকাম করতেছে আর অ্যাভারেজ কত 50,000 টাকা, তাহলে এই যে 50,000 টাকার থেকে 24,000 টাকার যে ডিফারেন্স, প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে আমি এই ডিফারেন্সটা করতেছি, করে আমি আবার এই ব্যক্তির সংখ্যা দিয়ে ভাগ দিচ্ছি, দিলে ওই অ্যাভারেজ ডিফারেন্সটা পেয়ে যাচ্ছে না। এই অ্যাভারেজ ডিফারেন্সই আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তার মানে অ্যাভারেজ ডিফারেন্স যত বেশি, তত আমার এই ডেটার মধ্যে কি আছে? ডিসপারশন আছে। ক্লিয়ার অ্যাবাউট দ্যাট যারা অনলাইনে আছেন? তার মানে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ঢাকা সিটির পপুলেশনের 14,000 টাকা বলতে বোঝায়, ঠিক আছে আমি বললাম তোমার ইনকাম 50,000 টাকা, কিন্তু আমার ডেটা বলতেছে যে এখানে অনেক লোক আছে যারা 5 লাখ টাকা 10 লাখ টাকাও মাসে ইনকাম করে, অনেক লোক আছে যারা 20,000 টাকাও ইনকাম করে। আমার ডেটা যেহেতু অনেক ডিসপার্স, এই কথাটাও আমার এখান থেকে উঠে আসতেছে। ওটা যদি কম ডিসপারশন যদি কম হতো, তখন চিন্তা করতো না একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আছে, অর্থাৎ কেউ হয়তো 1 লাখ ইনকাম করতেছে, কেউ 80,000 ইনকাম করতেছে, কাছাকাছি। যখন আপনার ডিসপারশন অনেক বেশি, তখন কি হইলো? কেউ করতেছে 20,000, কেউ করতেছে 5 লাখ। বুঝতে পারছেন? সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই কথা বলে। তো আমরা একটু এখন যে জায়গাটায় যাব, এটা হলো বেসিক্যালি এই বিষয়গুলো, মিন, মোড, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অ্যাভারেজ, দ্য অ্যাভারেজ অফ সামথিং লাইক দ্যাট। যেমন ধরেন একটা প্রোডাক্ট সেল করতেছে, তো অ্যাভারেজ কত ভ্যালু একটা কোম্পানি তার প্রোডাক্ট, এরকম বিষয়। বাই দ্য ওয়ে, এখানে দেখেন দুইটা কলাম আছে, প্রোডাক্ট কস্ট এবং প্রোডাক্ট প্রাইস। তো এই কলামগুলোর উপরে যখন আমি ক্লিক করতেছি, তখন দেখেন এখানে ডেসিমেল নাম্বার, তারপরে এখানে অনেক কিছু, ট্রান্সফর্মে যদি যাই অনেক কিছু দেখাচ্ছে। দেখেন আমি এটার উপরে যখন ক্লিক করতেছি, ট্রান্সফর্মে গেলে স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে, স্ট্যান্ডার্ড যেমন অ্যাড করা, মাল্টিপ্লাই করা, সাবস্ট্রাক্ট করা, এগুলো দেখাচ্ছে। সায়েন্টিফিক অপশন দেখাচ্ছে,
যদি আপনার পাওয়ার করতে হয়, স্কোয়ার রুট করতে হয়, বা এইসব যদি করতে হয় আপনি করতে পারবেন। বাই দ্য ওয়ে, আমাদের রেগুলার লাইফে এগুলোর খুব বেশি প্রয়োজন হয় না। এগুলো আমাদের এই জিনিসগুলো খুব প্রয়োজন হয়, যেমন সামিশন, মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যদি আপনি স্ট্যাটিস্টিক্যাল, আপনি যদি কোম্পানির প্রোডাক্ট নিয়ে ধরেন কথার কথা আপনি সেল করতেছেন, বা আপনি সেলস হেড, অথবা আপনারা কস্ট ম্যানেজমেন্টের থাকতে পারেন, আই ডোন্ট নো, সবকিছু তো রিলেভেন্ট করা সম্ভব না, আপনারা আপনাদের জায়গা থেকে করে নেবেন। তো তখন দেখা যাচ্ছে আপনি দেখলেন যে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কতটুকু, এবং আপনার ডিসিশন নিতে সহজ হলো। ঠিক আছে, এগুলা আসলে ডেটার এই যে কথাগুলো আমরা বলি, এগুলা আপনার কাছে এখন অতটা ফিলিংস আসবে না ভিতরে, কারণ কি আপনি এগুলা নিয়ে এখনো কাজ করেননি, আপনার অ্যানালিটিক্যাল মাইন্ডসেট এখনো ওইভাবে তৈরি হয়নি। আপনার যখন অ্যানালিটিক্যাল মাইন্ডসেট তৈরি হবে, সবকিছুর মধ্যে আপনি যখন অ্যানালিটিক্স খুঁজবেন, তখন এগুলার মজাটা পাওয়া শুরু করবেন। এগুলো নিয়ে প্রথমে কাজ করতে হবে 2-1 মাস 4 মাস, তখন এর মজাগুলো পাবেন। আরো ডিপে যেতে হবে, না হলে হুট করে আপনি কি পাবেন না। কিছু জিনিস হয়তো মজা লাগবে, যেটা ধরেন একটা ছোট্ট একটা টেবিল থেকে বিশাল একটা টেবিল বানায় ফেলতেছি, এত কিছু করতেছি, অত কিছু, এগুলো মজা লাগবে, কিন্তু এগুলোর থেকে বেশি কার্যকর হলো এই অ্যানালিটিক্যাল মাইন্ডসেট বা অ্যানালিটিক্সটা। বাই দা ওয়ে, আমরা একটু এখানে দেখি, ধরেন আমি সামিশন অফ আমার এখানে যতগুলা প্রোডাক্ট আছে তাদের সামিশন কত। তো এটা দেখা যাচ্ছে, এই যে দেখাচ্ছে, এটা দিস ইজ দ্য সামিশন, এটা হলো সামিশন। তার মানে সহজ কথায় টোটালটার যোগফল দেখাচ্ছে। আবার আমি যদি একটু ওই যে কেটে দিলাম ওই ইয়াটা, আপনি যদি অ্যাভারেজ দেখতে চান, ট্রান্সফর্মে যেয়ে নিতে হবে। খেয়াল করবেন, আমি ওই কলামটার উপরে ক্লিক করতেছি, আমি যেই কলামটার সামিশন বা অ্যাভারেজ দেখতে চাই সেই কলামটার উপরে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে আমি ট্রান্সফর্মে যেয়ে নিচ্ছি। আমরা এগুলো কোথায় দেখতে পারি? ট্রান্সফর্মে। আচ্ছা, অ্যাড কলামেও আমরা দেখতে পারি, অ্যাড কলামেও কিন্তু দেখতে পারি, কারণ ধরেন আপনি একটা নতুন কলাম অ্যাড করবেন, ট্রান্সফর্ম করে নতুন একটা কলাম অ্যাড করবেন। ঠিক আছে, আমি এটা দেখাবো কিভাবে এই জিনিসটা কাজ করে। আচ্ছা, ক্যান আই রিসিভ এ কল? ইটস ইম্পর্টেন্ট। হ্যাঁ ইমন, বলো। না, আমরা বলেছি, ওনারা রাজি হয়নি, এটা বাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো, দাও দাও, এরকম ফাইনাল করো, সমস্যা নেই। ঠিক আছে, ফাইনাল করো, অসুবিধা নেই। আচ্ছা, সো এখন আমরা এখান থেকে অন্য কিছু জিনিস দেখতে পারি, যেমন ধরেন এখানে যদি আমি অ্যাভারেজ প্রোডাক্ট কস্ট বা অ্যাভারেজ প্রোডাক্ট প্রাইস দেখতে চাই, আমি চাইলাম যে এখান থেকে অ্যাভারেজ প্রোডাক্ট প্রাইস কেমন আমার, দেখেন $715, $715। আবার এই যে ব্যাকে চলে গেলে, ব্যাকে চলে যাবে। এটা হলো ইনকোয়ারি করার জন্য, এটা হলো ইনকোয়ারি করার জন্য। যদি আপনার কোনো একটা ইনকোয়ারি করার দরকার হয়, আমরা পাওয়ার কোয়ারিতে বেসিক্যালি ইনকোয়ারি করি। ঠিক আছে, কাইন্ড অফ ইনকোয়ারি, এটা পাওয়ার বিতেও করা যায়, আপনি পাওয়ার কোয়ারিতে করতে পারবেন। ঠিক আছে, আবার প্রাইসের উপরে ক্লিক করেন। একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, অ্যাড কলামে যেয়ে দেখাবো। এটা অ্যাড কলামে ক্লিক করলাম, ধরেন আপনার কোম্পানি ডিসিশন নিছে প্রতিটা প্রোডাক্টে আপনার স্পেশাল কাস্টমারের জন্য 10% ডিসকাউন্ট দেবে, সবার জন্য না কিন্তু, স্পেশাল কাস্টমারের জন্য। তাহলে আপনার ডিসকাউন্টেড প্রোডাক্ট প্রাইসটা বের করা লাগবে না, এখানে তো অনেক প্রোডাক্ট, 200-300 প্রোডাক্ট আছে। ডিসকাউন্টেড প্রোডাক্ট প্রাইসটা বের করা লাগবে 1-2 ব্যাপার, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, এগুলো আগে সবকিছু হয়েছে কি, এই টুলস গুলা কেন আসে, ধরেন এখানে যদি কথার কথা যে 1 কোটি কলাম থাকতো, কথার কথা, সেটা কি এক্সেল করতে পারতো? মানে 1 কোটি রো থাকতো, সরি, এটা কি এক্সেল করতে পারতো না? 10 লাখ হইলে আর পারতো না। এক্সেল এর আসলে ক্যাপাবিলিটি খুবই কম। ঠিক আছে, একটু ডেটা ভারী হলে এক্সেল আর ওইটা পারে না, হ্যাং করে, ঝামেলা হয়, নানান ঝামেলা। ঠিক আছে, এক্সেল আসলে ফর দ্য ডেটা এন্ট্রি এন্ড অ্যাড হোক অ্যানালাইসিস, খুব ছোট ছোট অ্যানালাইসিসের জন্য এক্সেল ঠিক আছে, নট মোর দ্যান দ্যাট। তো এখন এখান থেকে আমরা অ্যাড কলামে গেলাম, যাওয়ার পরে আমরা একটা দেখেন এখানে লেখা রয়েছে কন্ডিশনাল কলাম, ইন্ডেক্স কলাম, এই যে অনেক কিছু লেখা রয়েছে না। আমি এখান থেকে স্ট্যান্ডার্ডে যাব, কোথায় গেলাম? স্ট্যান্ডার্ডে। আমরা কি করব বলেন তো, এখানে কি করলে ভালো হয়? অ্যাড, সাবস্ট্রাক্ট, মাল্টিপ্লাই,
10% ছাড় দিব, 10%। পার্সেন্টেজ না, আমরা মাল্টিপ্লাই যাব। আমি এটার 0.9 রাখবো। 1 মানে তো 100%, 0.9 মানে 90% রাখতেছি। আমি যেহেতু 10% ছাড় দিব, তাহলে আমি এটাকে জাস্ট কিছু করার দরকার নাই, 0.9 দিয়ে গুণ করে দিব। করে যদি আমি ওকে ক্লিক করি, আমার এই যে নতুন কলাম তৈরি হয়েছে যেটার নাম মাল্টিপ্লিকেশন। আমার মাল্টিপ্লিকেশন এটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে এটার নাম দিব ডিসকাউন্টেড প্রাইস। অ্যাড কলাম দিয়ে করছি প্রাইস, ঠিক আছে। দেখেন ওইটা $34 ছিল, এটা ডিসকাউন্ট হয়ে কত হয়েছে, $31। প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটছে। কোশ্চেন কিন্তু টাইম আসে নাই, বলেন কোশ্চেনের টাইম আসলে কোশ্চেন করতে দিই। সরি বাট এটাই তাহলে বাট এখানে তো সবগুলো আপনি যদি একটা স্পেসিফিক প্রোডাক্টেরই শুধু চাচ্ছিলাম সবগুলো মাল্টিপ্লাই করব না, এটা কি পসিবল আপনার জন্য? পাওয়ার বিআই তে কালকে গত পরশুদিন এই কথাটা বলছিলাম, মানে আগের দিন, সেটা হলো যে পাওয়ার বিআই তে আপনি কি করতে পারবেন, কলাম নিয়ে কাজ করতে পারবেন, রো স্পেসিফিক রোতে কাজ করতে পারবেন না। এটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এক্সেলে এই কনভার্সনটা করে নিতে হবে, অর্থাৎ সোর্সে করতে হবে। সোর্সে যেখানে আপনি এন্ট্রি দিতে পারেন, সোর্সে সবচেয়ে মজার ব্যাপার, আপনি সোর্সে যদি কিছু চেঞ্জ করে এখানে আপনি দেন, ওই যে রিফ্রেশ ক্লিক করেন, এখানে আপডেট হবে। মজার বিষয় হলো এটা, আমি এটা দেখাবো আজকে ডেটা সোর্স সেটিং এ, যে আপনি এনিথিং চেঞ্জ ইন ইউর সোর্স এখানে এফেক্ট করবে। পাওয়ার বিআই সবসময় সোর্সে কেন, আপনার ধরেন শেয়ার মার্কেটে এই বিআই গুলো কেন ইউজ হয়, শেয়ার মার্কেটের ডেটা সবসময় ইনপুট হচ্ছে 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 হচ্ছে, ওই যে এরকম করে না, দেখেন না, তো ও প্রত্যেক মিনিটে বা অল্প একটু সময় পর পর কি করতেছে, রিফ্রেশ করতেছে, করে আপডেট নিয়ে নিচ্ছে। মানে ও যেখানে এন্ট্রি হচ্ছে ওখানে মানে টার্গেট করে, ওইখান থেকে রিফ্রেশ নেয়, ঠিক আছে, যেখানে এন্ট্রি হচ্ছে ওখান থেকে রিফ্রেশ নেয়। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস একটু দেখায়, সেটা হলো যে ট্রান্সফর্মে যে যে এখানে দেখেন ওই যে ভ্যালু আছে না, যে অনেকগুলা ডেসিমেল পয়েন্ট আছে, এই ডেসিমেল পয়েন্টটাকেও আবার হ্যান্ডেল করা যায়। এটার উপরে ক্লিক করে আপনারা যদি এখানে রাউন্ডিং অপশন আছে, রাউন্ডিং এ যান, রাউন্ডের উপরে ক্লিক করলে দেখায় যে আপনি কয়টা ডেসিমেল পয়েন্ট রাখবেন। আমরা যদি এখানে 2 ডেসিমেল পয়েন্ট দিই, তাহলে 2টা ডেসিমেল পয়েন্ট সে রাখবে। 0 দিলে সে একটাও রাখতো না। দেখেন এই যে লাস্টে 2টা ডেসিমেল পয়েন্ট আছে না, সবগুলোর সাথে শেষে। এটার ক্ষেত্রেও আপনি সেম করে দিতে পারেন, রাউন্ডিং এ যাব, রাউন্ডে যাব, যে ডেসিমেল পয়েন্টটা কয়টা রাখতে চাই সেটা আমরা বসায় দিব, দ্যাটস ইট। আমাদের এখানে টুকটাক কাজকর্ম শেষ। এখন আমরা কোথায় চলে যাব, হোমে। আমরা কোথায় চলে যাব, হোমে। হোমে যাওয়ার পরে আমরা ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দিব। হোমে যাওয়ার পরে আমরা ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দিব, তার মানে আমি কিছু ট্রান্সফরমেশন ঘটাইলাম, সেটাকে ক্লোজ করলাম এবং অ্যাপ্লাই করলাম কোথায়, টু আওয়ার পাওয়ার বিআই। পাওয়ার কোয়ারি থেকে পাওয়ার বিআই তে নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদের কোয়েশ্চেন নিব এবার এক এক করে। আপনারা হলো অনলাইনে যারা কোশ্চেন করবেন তারা এখানে একটু হাত উঁচু করবেন, আমি ডাক দিব, হ্যান্ড রেইজ করলে আমি ডাক দিব। দাঁড়ান একটা মিনিট। আচ্ছা, আপনারা একটু হ্যান্ড রেইজ করেন তো যারা কোশ্চেন করবেন। হ্যাঁ, মাইক অন করে কোশ্চেন করা শুরু করে দেন, সমস্যা নেই। হ্যালো, আচ্ছা, আপনাদের কাছ থেকে কোশ্চেন নিব। জি, নো কোশ্চেন না, সমস্যা নাই, অনেকেরই থাকবে হয়তো। হ্যাঁ জি, ইফতিকার ভাই, জি প্লিজ, ইওর কোশ্চেন। আর আমি গতদিন এটা কোশ্চেন করছিলাম যে বিভিন্ন ধরনের ফরম্যাট থেকে ডেটা আপলোড নিয়ে এখানে সবগুলো মার্চ করা যাবে কিনা স্যার, এই জিনিসটা তো দেখতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইটা নিয়ে আসতেছে। আচ্ছা, আমি একটা জিনিস একটু বলি, আমি যে কোশ্চেন আপনাদের কাছে চাই এখন এই মুহূর্তে, যে কোশ্চেন গুলো চাচ্ছি এগুলো হলো টপিক্স এর উপরে কোশ্চেন, যেটা আমি এই মুহূর্তে আপনাদেরকে শেখাইছি, ঠিক আছে। কোশ্চেন তো হাজারো হতে পারে। সো আমি তারপরেও যেহেতু উনি করেছেন, আমি একটা নোট করি এটা কোশ্চেনটা। তবে আমি একটা জিনিস আপনাদেরকে রিকোয়েস্ট করব, যে আমি যে জিনিসটা এই যে মাত্র শেখালাম, মানে কোশ্চেনের এখন যে সেশনটা আমি দিছি এটা হলো ওই সেশন, আর লাস্টে যে আপনাদের থাকলে আপনারা বলবেন। আমি আপনাদের ওইখানে একটু ছোট করে বলছিলাম যে এটা আপনি করতে পারবেন, হ্যাঁ, ফাইল যদি আলাদা হয় করতে পারবেন। সেটার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া কি, যে ধরেন আপনার কলাম নেম, তারপরে ডেটা টাইপস, এগুলো সেম হওয়া লাগবে, কিন্তু ফাইল টাইপস আলাদা হইতে পারেন।
পারে, কারণ পাওয়ার বিআই সাধারণত ফাইলগুলোকে রিড করে হলো যে আপনার একটা মানে একটা ডেটা টাইপস সে রিড করে, মানে ডেটা মানে টেবিল হিসাবে, আলাদা কিছু করে না। আমি এটা একটু কোশ্চেনটা করেছেন হলো ফাইল টাইপস, ডিফারেন্ট ফাইল টাইপস, ফাইল টাইপস। আপনি যে কোশ্চেনটা করেছেন এটাকে বলা হলো অ্যাপেন্ড করা। হ্যাঁ, তো এটা আমরা দেখবো যে কিভাবে অ্যাপেন্ড করতে হয় ডিফারেন্ট ফাইল টাইপস দিয়ে। ভেরি গুড কোশ্চেনটা করার জন্য। পরবর্তীতে যাতে এটা আপনার জন্য অনেকেরই ক্লিয়ার হবে। ভেরি গুড কোশ্চেন। এনিওয়ান? কেউ আছেন? আচ্ছা, বাই দ্য ওয়ে আর কেউ নাই? আপনারা সামনে যারা আছেন, তার মানে কি আমি বুঝাই ফেলছি নাকি কিছুই বোঝেন? বুঝতে পারছেন তো? থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, সামনে যাই। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে একটু আগে শেয়ার করছি, সেটা হলো যে ধরেন আপনি যে কোনো একটা চেঞ্জ নিয়ে আসলেন আপনার পিসিতে, আপনি যেখান থেকেই ডেটা নিয়ে আসছেন না কেন। আমি আমার পিসি থেকে ধরেন ডেটা নিয়ে আসছি, তো ডেটার নাম কি ছিল? আমি যদি এখানে যাই, ছিল কাস্টমারের মধ্যে যদি যাই, এটা কোথায় ছিল, ডাউনলোডে ছিল। তো ধরেন আমি এটাকে নিয়ে একটু ইয়াতে রাখি, একটু দেখেন। আমি এইখানে তো ডাউনলোড থেকে নিয়েছি, ঠিক আছে? এটা কোথায় ছিল? ডাউনলোডে। তো আমি এই কাস্টমার টেবিলটাকে ডাউনলোড থেকে সরাই নিচ্ছি, কাট করে নিচ্ছি। হ্যাঁ, করে নিয়ে আমি ডেস্কটপে বসাই দিই। তো এখান থেকে কই কাস্টমার, এই যে ক্যাটাগরিজ ক্যালেন্ডার কাস্টমার, এটাকে আমি একটু কাট করি। হ্যাঁ, এটা আপনাদের ওখানে লেখা আসছে এইটাই। এখানে কাস্টমার 1 নামে কিছু নাই, আপনাদের ওখানে লেখা আছে কাস্টমার। আচ্ছা, আমি ডেস্কটপে নিয়ে রাখলাম, এটা ডাউনলোড থেকে ডেস্কটপে নিয়ে রাখলাম। এখন আমি একটু পাওয়ার বিআইতে গেলাম, খুব ভালো করে খেয়াল করবেন সবাই। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এখানে দেখেন একটা রিফ্রেশ বাটন আছে, আমি রিফ্রেশ বাটনে ক্লিক করলাম, দেখি কি করে। পাই নাই। ও আমাকে কি বলছে দেখেন, যে ফাইল অর ফোল্ডার কুড নট ফাইন্ড সি ইউজার সবুজ, এই লোকেশনে সবুজ হোসেন ডাউনলোড কাস্টমার ডট সিএসবি, এই লোকেশনে কোনো ফাইল আমি পাইনি। তার মানে ও কানেক্ট করতেছে কোথায়? সোর্সে। সবসময় ও, আপনি যখনই রিফ্রেশ দিবেন, কারণ ও ওই সোর্সটা চিনে রাখছে। এখন আপনাকে কি করতে হবে? দুইটা কাজ করতে হবে। একটা হলো ওই ফাইল আপনি হয় ওই সোর্সে এনে রাখবেন, না হয় ওকে চিনাই দিবেন যে আমার সোর্স চেঞ্জ হয়েছে। দুইটাই করতে পারবেন। ওই ফাইল আপনি হয়তো এখানে এনে রাখবেন, নাহলে ওকে আপনি চিনাই। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, রাখা তো এটা তো দেখলামই, চিনাই কিভাবে দিব এটা আমরা দেখি, তাই না? তো সেটার জন্য আমাদের একটা জায়গা আছে, সেটাকে আমরা বলি হলো ডেটা সোর্স সেটিং। কি বলি? ডেটা সোর্স সেটিং। তাহলে আমরা ডেটা সোর্স সেটিং এর উপরে ক্লিক করব, ট্রান্সফর্ম ডেটার উপরে। আমি আবারও দেখাই, এখানে ট্রান্সফর্ম ডেটা নামে একটা জায়গা আছে, এটার ড্রপ ডাউনে ক্লিক করলে ডেটা সোর্স সেটিং দেখায়। ডেটা সোর্স সেটিং এ যে আমরা কোনটায় চেঞ্জটা আনছি দেখেন, এখান থেকে কাস্টমারের উপরে ক্লিক করব। ঠিক আছে, করলাম। নিচে দেখেন চেঞ্জ সোর্স আছে, গেলাম চেঞ্জ সোর্সে। ও আমাকে বলতেছে যে তুমি ব্রাউজ করো, তোমার পিসিতে ব্রাউজ করো। তাহলে আমার কোথায় আছে? ডেস্কটপে আছে না? তাহলে ওকে চিনাই দিয়ে আসতে হবে কোথায়? যে ডেস্কটপে। এই যে কাস্টমার চিনাইলাম, ওপেন করলাম, জাস্ট ওকে করলাম, নাথিং এলস। হ্যাঁ, ক্লোজ করলাম। এবার আপনি রিফ্রেশ দেন, মাইন্ড করছে? মাইন্ড করছে? সেম রিফ্রেশটাই দিছি না? মাইন্ড করে না। আমি কি করছি? বলছি যে তো ছিল আগে ডাউনলোডে, এখন আমি নিয়ে গেছি ডেস্কটপে। তো তোমাকে আমি চিনাই দিয়ে আসলাম, ও ডেস্কটপে আছে এখন। তাইলে নাও ইউ নো ওয়্যার ইজ দ্য ফাইল। টান দাও। আচ্ছা, গ্লোবালটা পরে, এটা একটু হাই লেভেলে। গ্লোবাল হলো যে এখানে, এটা পরে, এগুলো গেলে অনেক ভিতরে ঢুকতে হবে। হ্যাঁ, এটা বুঝাবো আস্তে আস্তে। বাই দ্য ওয়ে, সো আমরা এখন একটা কাজ করব,
সেটা হলো যে আমরা আরেকটা চেঞ্জ নিয়ে আসবো। তার জন্য আমরা একটা কাজ করব, এইটা এখানে বিভিন্ন চার্ট অ্যান্ড গ্রাফস আছে, দেখছেন? এগুলোকে চার্ট অ্যান্ড গ্রাফস ভিজুয়ালাইজেশন পার্ট বলে। এখান থেকে আমরা চার্ট অ্যান্ড গ্রাফস নিই। তো আমি এখান থেকে একটা চার্ট নিলাম যেটার নাম হলো কার্ড। আপনি নিলে নিতে পারেন, না দেখলেই হবে। সো পরবর্তীতে এগুলো কিভাবে কাজ করে সবই দেখাবো, কিভাবে চার্ট নিতে হয় না নিতে হয়, এগুলো নিয়ে আলাদা ক্লাস আছে। চার্ট অ্যান্ড গ্রাফ নিয়ে আলাদা ক্লাস আছে, প্রত্যেকটা জিনিসই আপনাদের দেখানো হবে। এখন এখান থেকে প্রোডাক্টে যে আমি একটা ধরেন প্রোডাক্ট প্রাইস যেটা, ওইটা সামিশনটা, অর্থাৎ আমি এখানে ভ্যালুটাকে বসাইলাম। তো টোটাল কত টাকা দেখাচ্ছে? 2 লক্ষ। সামিশন কত আমার প্রোডাক্ট প্রাইসের সামিশন? অথবা আমরা একটা জিনিস দেখতে পারি, মানে এখানে কোয়ান্টিটি নাই, প্রোডাক্ট প্রাইসটাই দেখি কত আছে। টোটাল প্রোডাক্ট প্রাইসের সামিশন $2,09,000। $2,09,000। এটা ডলারে আছে, আমি পরবর্তীতে বলতেছি কেন ডলার বা কি, বা টাকাই ধরেন আপনি। এখন আমি একটু আমার প্রোডাক্ট টেবিলে চলে যাব। আমার প্রোডাক্ট টেবিল ছিল কোথায়? ডাউনলোডে। তাহলে যাই, প্রোডাক্ট টেবিলের মধ্যে একটু যাই নিচেই, এই যে প্রোডাক্ট টেবিল। এখন আমি একটা প্রোডাক্টের দাম, হ্যাঁ, অস্বাভাবিকভাবে বাড়ায় দিই। কি ব্যাপার, এরকম হচ্ছে কেন? হ্যাঁ ঠিক আছে, আমি একটা অস্বাভাবিকভাবে একটা প্রোডাক্টের দাম বাড়াই দিই। ধরেন আমি দিলাম 3 লক্ষ দিলাম, দিয়ে আমি ইন্টার ক্লিক করে এটাকে সেভ করলাম আর কি, সেভে ক্লিক করলাম। ঠিক আছে, এইবার আপনি পাওয়ার বিআইতে চলে যান, যে একটা রিফ্রেশ করেন। মানে এইটা বোঝানো যে ডেটা কিভাবে ও আপডেট করে। দেখেন 5,09,000 হয়ে গেছে 3 লক্ষ বাড়ানোতে। তার মানে ও কোথায় চলে গেছে? আমার পিসিতে চলে গেছে। প্রত্যেকটা রো বাই রো সে গেছে, যে দেখছে যে কোন রোর মধ্যে কোনো চেঞ্জ আসছে কিনা। এসিটা একটু বন্ধ করে দেন, ঠান্ডা লেগে যাচ্ছে। সব অন্যদের সমস্যা আছে? টেম্পারেচারটা হাই করে দেন, ঠান্ডা আসলে ঠান্ডা। কিছুক্ষণ ইয়া করে রাখেন, পরে দিলেও সমস্যা নেই। আচ্ছা, তার মানে এখানে একটা জিনিস প্রুভ হইলো যে সে কোথা থেকে কানেক্ট করতেছে, ফ্রম দ্য ডেটা সোর্স। ঠিক আছে, তাহলে এবার কি বুঝতে পারছেন যে ওই যে মিনিটে মিনিটে কেন আপডেট নেই? ও যখন ওই ডেটা সোর্স গুলোতে কানেক্ট করে দিছে, ডিফারেন্ট ডেটা সোর্সে, ও রিফ্রেশ করলে কি হচ্ছে? ও যদি পার মিনিটে রিফ্রেশ দেয়, পার মিনিটে আপডেট করবে, পার সেকেন্ডে রিফ্রেশ দেয়, পার সেকেন্ডে আপডেট করবে। আবার স্কেজিউল রিফ্রেশ আছে। স্কেজিউল রিফ্রেশ হলো একটা নির্দিষ্ট টাইম পর পর ও নিজে রিফ্রেশ দিবে। এটার জন্য আপনার হাত দেওয়ারও প্রয়োজন নেই, তখন আমি জাস্ট আমার সোর্স চেঞ্জ করব, পাওয়ার বিআই একা একা অ্যাডজাস্ট করে নেবে, সবকিছুই সে করবে। ঠিক আছে না, কিন্তু আপনি যদি ডেটা সোর্স চেঞ্জ করেন, তাহলে এই চিনায় দেওয়ার কাজটা আপনাকেই করতে হবে, চিনায় আপনাকে দিয়ে আসতে হবে। ধরেন আপনি একটা ইআরপি থেকে আর একটা ইআরপিতে ডেটা নিয়ে গেলেন, কথার কথা, অথবা আপনি আপনার সার্ভার চেঞ্জ করলেন। চেঞ্জ হয় না, কোম্পানিতে সার্ভার নষ্ট হয়ে গেল, নতুন একটা সার্ভার নিয়ে, তাহলে ওই সার্ভারের ক্রেডেনশিয়ালসটা আপনার দেওয়া লাগবে পাওয়ার বিআই কে, নতুন সার্ভারের ক্রেডেনশিয়ালস। আগে তো আগের সার্ভারের ক্রেডেনশিয়াল ছিল। এগুলো নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা ভালো বুঝে। ঠিক আছে, যারা ওই যে ইয়া করে না, নেটওয়ার্কিং করে না, আইটি নেটওয়ার্কিং, এরা ভালো বুঝে। যে কিছু না বুঝুক, এই জিনিসটা ভালো বুঝে যে কোম্পানির কিভাবে কি করলে ওই আটকাই দেওয়া যায়। ঠিক আছে, এটা খুব ভালো বোঝে এরা। দেখবেন যে কোম্পানির পিসিতে অনেক রেস্ট্রিকশন থাকে, এটা অবশ্যই দরকারি একটা জিনিস। ঠিক আছে, এটা খুব এক্সপার্ট এইসব জায়গায়। ঠিক আছে, তাইলে আর কি, ঠিকই তো গেলেন। হ্যাঁ, এবার হলো এটাকে কেটে যা ছিল তাই বানাইনি, হয়তো 30 ছিল, 30 ছিল। এখন যদি কেটে আমি এখানে একটা সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখান থেকে চলে যেয়ে আমরা সেম ভাবে রিফ্রেশ দিলাম, দেখি আগের জায়গায় চলে আসে। এখানে চলে আসছে না? চলে আসছে। কারণ না আসে তো উপায় নাই, আমি তো ওখানে চেঞ্জ করে দিয়ে আসছি। পাওয়ার বিআই এর কোনো ক্ষমতা নাই, ক্ষমতা সব ডেটার। পাওয়ার বিআই তো কিছুই না, আলটিমেটলি ডেটা কথা বলে, পাওয়ার বিআই তো আর কথা বলে না। পাওয়ার বিআই তো একটা টুলস। আমি প্রথম থেকে এই কথাটা বলতেছি, দেখেন এখনো পর্যন্ত যত কিছু নিয়ে কথা বলতেছি সব কি ডেটা, নাথিং অ্যাবাউট পাওয়ার বিআই। জাস্ট দেখাচ্ছি যে ডেটা এখানে কেমনে হ্যান্ডেল করে। ওকে, সো নাও উইল গো ফরওয়ার্ড। আমরা এখন আমাদের আপনাদেরকে একটা ক্যালেন্ডার টেবিল দিয়েছি ওখানে,
ক্যালেন্ডার টেবিলটাকে আমরা একটু এখানে নিয়ে আসবো, গেট ডেটাতে যাব, যাওয়ার পরে আমরা টেক্সট সিএসভি তে যাব, যাওয়ার পরে আমাদের যে ক্যালেন্ডার টেবিলটা আছে ডাউনলোডে যাব, এখান থেকে ক্যালেন্ডার টেবিলটার মধ্যে ওপেন করব। সেম ভাবে আমরা ট্রান্সফর্ম ডেটা করব, তার মানে আমরা পাওয়ার কোয়েরি ওপেন করব। এখন একটা কোশ্চেন কি আপনাদের মনে এখনো আসে নাই যে ভাই আপনি বারবার পাওয়ার বিআই থেকে পাওয়ার কোয়েরি ওপেন করতেছেন, পাওয়ার কোয়েরি কি নিজে নিজে ওপেন করা যায় না, বা পাওয়ার কোয়েরিতে কি ডেটা আনা যায় না ডিরেক্ট? এই কোশ্চেন আসে না মনের মধ্যে? লোড দিতাম তাহলে কি শুধু রিপোর্টই চলে আসতো? শুধু প্রত্যেকবার একবারে তো লোডের চাপ দিয়ে দেখো সফটওয়্যার মানে লোড দিলে ডিরেক্ট ওখানে চলে আসতো। রিপোর্ট চলে আসতো। পাওয়ার কুয়েরি তো নর্মাল একটা সফটওয়্যার ক্লাসিক না, পাওয়ার কোয়েরি পাওয়ার বিআই এর আন্ডারে ওপেন হয়। না, নর্মালি আমি পাওয়ার কুয়েরি আলাদা করে নামিয়ে সেটা আপনি করতে পারবেন, রাইট, বাট এখানে যে পাওয়ার কোয়েরিটা হয় সেটা পাওয়ার বিআই এর আন্ডারে ওপেন হয়। এটা আমি দেখাচ্ছি, এই দেখেন, এইখানে দেখেন দুইটা জিনিস আছে, দেখছেন দুইটা ট্যাব আছে, দেখেন খেয়াল করেন, ওই যে আইসিএমভি2 একটা পাওয়ার বিআই এর, একটা পাওয়ার কোয়েরির, এটা একটা পাওয়ার বিআই এর ওইটার আন্ডারে ওপেন হয়, বুঝতে পারছেন? সেম জিনিস, এই মডেলের আন্ডারে এটা ওপেন হয়, এটাকে মডেল বলে। এখন দেখেন আমার এখানে কি আছে, আমার এখানে একটা সিম্পল টেবিল আছে। কি টেবিল? ডেট টেবিল, নাথিং এলস। আমার এখানে কোনো বার, দিন বা আমার মাস, সময় কিছু দেওয়া নাই তো, আছে? কিন্তু আমরা এগুলো সব বের করবো একটা টেবিল দিয়ে, এবং ইটস জাস্ট ক্লিক অফ দ্য মাউস, নাথিং এলস। ক্লিক করলাম, অ্যাড কলামে যেয়ে নেব, নতুন কলাম নিতে হবে না, ডেটে ক্লিক করব। আমরা প্রথম থেকে যাব ডে। আপনি চাচ্ছেন যে আপনি প্রতিদিনের নাম দেখবেন, নেম অফ দ্য ডে দেন, ওই বার ওই দিন যে ডেট ছিল সেই ডেট দেখাবে, ঠিক আছে? দেখাচ্ছে না? ওই বার ওই দিন যে ডেট, পাওয়ার বিআই এর এই ইন্টেলিজেন্সটা আছে, সেটা দেখাইতে পারে। সেম ভাবে আমি যদি আবার যাই, ডের অন্য কিছু দেখতে পারি, নেম অফ দ্য ডে দেখলাম, এন্ড অফ দ্য ডে, উইক, ডে বা এসব দেখতে পারি, উইক দেখতে পারি, চাইলে আমরা দেখবো না উইক, দরকার নাই। কোয়ার্টার দেখতে পারি, কোয়ার্টার অফ দ্য ইয়ার দেখতে পারি, ইয়ারের কততম কোয়ার্টার এটা দেখা জরুরি। ইমন আমি ক্লাস নিচ্ছি, বুঝছো? বলো, তুমি বলো বলো বলো, দাও তাড়াতাড়ি। হ্যাঁ সাগর, তাড়াতাড়ি, হ্যাঁ প্লিজ বলো। হুম 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 একটু তাড়াতাড়ি, হ্যাঁ। হুম হুম ঠিক আছে, ঠিক আছে, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। কত কত করে? মাসে কত, মাসে কত? একটা? আচ্ছা, রাজি হয়ে যাও, ঠিক আছে, ঠিক আছে, সবই করবো, কোনো সমস্যা নেই, তুমি রাজি হও, ওকে। একটু মিউট করে নেবেন স্যার। আচ্ছা, সরি, আমি আর মিউট করার দরকার নাই, আমি আমার নিজের ফোন মিউট করে দিচ্ছি, একেবারে ইয়াতে চলে যাচ্ছি, এরোপ্লেন মোডে চলে যাচ্ছি, আমার মিউট করার প্রয়োজন নেই। আচ্ছা সরি, আমি আসলে দুঃখিত, আমার খুবই গুরুত্বপূর্ণ ছিল, এই জন্য রিসিভ করলাম, আর এরোপ্লেন মোডে আগে থেকে দেওয়া ছিল না, এই জন্য রিসিভ করা লাগলো। বাই দ্য ওয়ে, আমি এখন এরোপ্লেন মোডে দিয়ে দিছি, এখন আর আমার ডিস্টার্ব হবে না। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা একটা ডেট থেকে কিভাবে আমরা একটা টোটাল ডেট টেবিল তৈরি করব, তার একটা প্রসেস আমরা দেখতেছিলাম। তো আমরা আবার একটু ডেটে ক্লিক করি। বারবার একটা জিনিস মনে রাখবেন, আমাকে ওইটা করতে গেলে ডেটে ক্লিক করে নিতে হবে। কেন ডেটে ক্লিক করে নিতে হবে? এর কারণ হলো, আমার ও যে কাজটা করতেছে, ও যে প্রসেসটা করতেছে, এটা হলো ওই ডেটের উপরে বেস করে করতেছে, যার কারণে আমার এই কলামটার উপরে ক্লিক করে নিতে হচ্ছে। দেন আমি এখান থেকে আবার ডেটে যাব, ধরেন আমি চাচ্ছি যে নেম অফ দ্য মান্থ, এখান থেকে নিতে নেম অফ দ্য মান্থ ক্লিক করলাম, আমার মান্থ নেমটা চলে আসলো, জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, মার্চ, দেখেন এপ্রিল,
মে, জুন, জুলাই। দেখেন এই যে যখনই আমি জুলাইতে চলে আসছি তখন আমার এটা থার্ড কোয়ার্টার দেখাচ্ছে। তার পাশে এটা কোয়ার্টার ছিল না, তার উপরে জুনে যখন আছে তখন সেকেন্ড কোয়ার্টার দেখাচ্ছে। ঠিক আছে, তারপরে আমরা আবার গেলাম, দেন এখান থেকে ডেটে গেলাম, যাওয়ার পরে এখান থেকে যদি আমি স্টার্ট অফ দ্য মান্থ নামে একটা জায়গা আছে, আমরা স্টার্ট অফ দ্য মান্থে ক্লিক করলাম। স্টার্ট অফ দ্য মান্থ বলতে মাসের প্রথম দিন বোঝায় আর কি, ওই মাসটা বোঝায়। স্টার্ট অফ দ্য মান্থ ওই মাসটা বোঝায়। দেখেন প্রত্যেকটাই এক 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 আছে। স্টার্ট অফ দ্য উইক উইকের প্রথম দিন বোঝায়। ঠিক আছে, আচ্ছা। সো আমি আবার একটু ডেটে গেলাম, যাওয়ার পরে ধরেন আমি চাচ্ছি যে আমি ইয়ারটা নিব। সো এই যে আমার ইয়ার চলে আসছে। আমি যদি দেখি এখানে আমাদের কয়টা ইয়ার আছে, 3টা ইয়ারের ডেটা আছে, 15, 16 অ্যান্ড 17, 3টা ইয়ারের ডেটা আছে। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে দেখলাম না, যে একটা সিঙ্গেল জাস্ট আমার একটা কলাম ছিল, কলামটার নাম ছিল ডেট, সেখান থেকে আমি ইয়ার, স্টার্ট অফ দ্য মান্থ, মান্থ নেম, কোয়ার্টার, ডে নেম সবকিছু বের করে নিয়ে আসতে পেরেছি। তাহলে পাওয়ার কোয়ারি অনেক হেল্পফুল না এইসব দিক থেকে? আপনার কোনো সূত্র লেখা লাগতেছে না, কিছু করা লাগতেছে না, জাস্ট ক্লিক করতেছে, হয়ে যাচ্ছে, তাই না? ওকে, দেন আমরা এখান থেকে সেম ভাবে হোমে চলে যাব, ক্লোজ এন্ড অ্যাপ্লাই ক্লিক করব, ক্লোজ এন্ড অ্যাপ্লাই ক্লিক করব। আচ্ছা, এইবার আমরা বাকি যে টেবিলগুলো আপনাদেরকে দিয়েছি, নাম বলেন তো আর কি কি টেবিল দিয়েছি? স্যার নামাজের ব্রেক দিবেন নাকি? আমি 5-7 মিনিটের একটা ব্রেক একটু পরে দিচ্ছি। ঠিক আছে, একটা ব্রেক আমি একটু পরে দিচ্ছি, 5 থেকে 7 মিনিট। আপনারা যারা, কারণ জামাতে যে নামাজ পড়তে গেলে আপনারা ওই অনেক টাইম চলে যাবে, তো 20-25 মিনিট ওটা পারবেন না। আপনারা নিজেরা বাসায় যারা নামাজ পড়ে নিতে চান বা এই আশেপাশে পড়ে দিতে পারবেন। জামাতের টাইমও মনে হয় শেষ হয়ে গেছে, আপনারা নিজেরা পড়ে নেন। 5 থেকে 7 মিনিটের ব্রেক দিচ্ছে। আচ্ছা, টেরিটরি আছে তাই না? টেরিটরির উপরে ক্লিক করলাম, বা ক্যাটাগরি আছে, ক্যাটাগরি এই কর্নার থেকেই করি, ক্যাটাগরির উপরে ক্লিক করলাম, করে আমি ওপেন করলাম। দেখেন আমরা এতক্ষণ কোথায় গেছি? একটু আগে উনি যে কোশ্চেনটা বলতেছিলেন যে আমি ট্রান্সফর্মে গেছি, তো আমি ডিরেক্ট লোডে গেলাম। এবার আমি ট্রান্সফর্ম, আমি মনে করলাম যে এটার আমার কোনো কিছু চেঞ্জের প্রয়োজন নাই। তাহলে আমার ট্রান্সফর্মে যাওয়ার কোনো দরকার আছে? পাওয়ার কোয়ারি ওপেন করার কোনো দরকার আছে? আমি কি করব, ডিরেক্ট। ঠিক আছে, তাহলে আমরা এই যে চলে আসলো না, প্রোডাক্ট চলে আসছে। কিন্তু আমরা একটা ভুল করছি, আপনাদেরকে দেখানো হয়নি, যদিও বা এই সেটিংটা আমার করা আছে, এটা আপনাদেরকে একটু দেখাই নেওয়া উচিত ছিল। দেখেন, আপনারা কি কেউ এই কাজটা করছেন আমার সাথে? এনিওয়ান? করেন নাই? না করাটাই বেটার। যদি করেন তাহলে আপনার ভুলটা হয়ে যাবে। দেখেন এখানে আমি যখন এই যে মডেলিং পার্টে আসলাম, ডেটা মডেলিং, এই যে মডেল ভিউতে, এখানে আমার কোনো কি দেখাচ্ছে না যে একটার সাথে আর একটা কানেকশন হয়নি, তাই না? কোনো কানেকশন হয়নি, কিন্তু সিস্টেম হলো ও অটো কানেক্ট করে, অটো ডিটেক্ট করে। আমি যদি এটাকে বন্ধ করে না আসি, আমি যদি এই সিস্টেমটাকে বন্ধ করে না দিই, তাহলে সে কি করে? অটো ডিটেক্ট করে। এই জন্য আমাদের এই সিস্টেমটাকে আগেই বন্ধ করে দিয়ে আসতে হয়, আমি এটা ভুলে গেছিলাম। তো বন্ধ করার সিস্টেম কি? আমরা এখান থেকে ফাইলে যাব। কোথায় যাব? ফাইল। ফাইলে যে এখানে একটা অপশন আছে যে অপশন অ্যান্ড সেটিং, অপশন অ্যান্ড সেটিং, এটা একটু পারলে লিখে নিবেন। হ্যাঁ, এটা পরবর্তীতে কাজে লাগে। যে প্রথমে আমরা ফাইলে যে অপশন অ্যান্ড সেটিং এ যাব, সেখান থেকে অপশনসে যাব, সেখান থেকে অপশনসে যাব। আচ্ছা, এই অপশনসে যাওয়ার পরে যে কারেন্ট ফাইল একটা অপশন আছে, একটা আছে গ্লোবাল আর একটা আছে কারেন্ট ফাইল। হ্যাঁ, এই কারেন্ট ফাইলের মধ্যে যে দেখবেন যে একটা জায়গা আছে রিলেশনশিপ, সেটা হলো অটো ডিটেক্ট নিউ রিলেশনশিপ আফটার ডেটা ইজ লোডেড। এটাকে আমরা আনচেক করে দিব। এটা বাই ডিফল্ট চেক করা থাকে, এটাকে আমরা আনচেক করে দিব। এর কারণ হলো ও যখন অটো ডিটেক্ট করবে তখন আপনার ঝামেলা হবে। ঝামেলা কি হবে? যে দেখা যাচ্ছে একটা ভুল ডিটেক্ট করছে, আপনি কাজ করতে গেছেন, খুঁজে পাচ্ছেন না, আপনি খুঁজেই পাচ্ছেন না যে মানে ও রিলেশনশিপটা নিজে করছে। হ্যাঁ, আচ্ছা, মানে আবার এখানে অটো ডিটেক্ট নিউ রিলেশনশিপ, রিলেশনশিপের 3 নাম্বার। 3 নাম্বারটা আর কি, অটো ডিটেক্ট নিউ রিলেশনশিপটা এখানে অফ হয়ে যাবে। দিয়ে আমি ওকে ক্লিক করব,
তার মানে আমি যখন কোনো টেবিল এখানে নিয়ে আসবো সে অটো ডিটেক্ট করবে না, এটা আমরা রিলেশনশিপ বিল্ড করব, ওকে আমরা হ্যান্ড ওভার করবো না, টু বিল্ড দ্য রিলেশনশিপ। ঠিক আছে, ওকে। বাই দ্য ওয়ে, আমরা তারপরে বাকি টেবিলগুলো নিয়ে চলে আসি। টেরিটরিজ, একেবারে শুরুতে এই কাজটা করে নিব আমরা। যখন আপনি ধরেন একটা নেম দিলেন না আপনার ফাইলের, প্রথমে এসে তো আমরা একটা নেম দিই, যেমন আমি ICMEB2 দিছিলাম সেভ করার সময়। নেম দেওয়ার পরে ওই ফাইলে ঢুকে এই কাজটা আগে করে নেবেন, কোনো ফাইল আনার আগেই। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে সেম ভাবে এটাকে লোড করব। আমাদের আরো কিছু ফাইল আপনাদেরকে দিতে হবে। আপনারা একটু 13 বাজে 20-এ চলে আসেন, একটু নামাজের সময় দিলাম। ঠিক আছে, আপনারা নামাজের সময় নেন 7 মিনিট। আপনার নাম
করে দিব। আচ্ছা, সবাই একটু অ্যাটেনশন টু মি। আমরা একটু শুরু করে দিতে হবে আমাদের। আচ্ছা, আমাদের আপনাদেরকে আরো কয়েকটা ডেটা সেট আমি দিয়েছি, যদি খেয়াল করেন এখানে পরে প্রোডাক্ট সাব ক্যাটাগরিজ এবং সেলস 2015। আমি আরো দুইটা ইয়ার দিচ্ছি সেলসের, সেটা হলো 2016 এবং 2017। ওয়ান লেখা আছে লাস্টে, সমস্যা নেই, সেম কথা। সেলস 2015 দেওয়ার পরে আমি বাকি দুইটা দিয়েছি, সেলস 2016 এবং সেলস 2017। তার মানে আমি 3 বছরের সেলসের ডেটা এবং পরবর্তীতে আরো সাব ক্যাটাগরি প্রোডাক্ট সাব ক্যাটাগরি ডেটাটা আমি অ্যাড করেছি। তো আমি একটু পাওয়ার বিআই তে আবার চলে যাব। দেখা যাচ্ছে না? হ্যাঁ, সেভ করে রাখলে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা পাওয়ার বিআই তে আবার চলে যাব। তো আমরা এখানে সোফার কি কি টেবিল এনেছি একবার দেখি। সেটা হলো আমরা ক্যালেন্ডার টেবিল নিয়ে আসছি, আমরা টেবিল ভাইয়া নিয়ে স্ক্রিনটা আসছি। শেয়ার করবেন কাইন্ডলি। আচ্ছা, আবার ওটা কেটে গেছে, সরি। থ্যাংক ইউ ফর দ্য ফিডব্যাক। দেখা যাচ্ছে না? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা এখানে কি কি টেবিল সোফার নিয়ে আসছি সেটা হলো, আমরা এখানে ক্যালেন্ডার টেবিল নিয়ে আসছি, ক্যাটাগরি টেবিল নিয়ে আসছি, কাস্টমার টেবিল নিয়ে আসছি, প্রোডাক্ট টেবিল নিয়ে আসছি এবং টেরিটরি টেবিল নিয়ে আসছি। আমরা যদি আমাদের টেবিল ভিউতে যাই, 3টা ভিউ বলেছিলাম, সেখানেও আমরা দেখব যে সবগুলা টেবিল এখানে আছে। আপনি যদি আলাদা করে টেবিলগুলো দেখতে চান সেটা দেখতে পারবেন। ঠিক আছে, মানে কিসের এটার চার্জ যদি চলে যায় তখন জাস্ট এটা খুলে দিব আর কি। খুলে এটাকে সামনে দিয়ে দিব, এটাকে সামনে দিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের যদি কখনো শুনতে অসুবিধা হয় আমাকে সাথে সাথে ফিডব্যাক দিবেন, হ্যাঁ, আমাকে একটু সাথে সাথে জানাবেন যে শুনতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, তো আর একটা আছে মডেল ভিউ, সেখানে আমরা এই 5টা টেবিল এখন দেখতে পাচ্ছি। তো আমরা একটু আবার চলে যাব টেবিল ভিউতে, রিপোর্ট ভিউতে। আমরা রিসেন্টলি যেই টেবিলগুলো আপনাদেরকে দিয়েছি রিসেন্টলি, সেই টেবিলগুলোকে একটু নিয়ে আসবো। তো গেট ডেটাতে যে সেম ভাবে টেক্সট বা সিএসবি তে যাব, যাওয়ার পরে আমরা প্রোডাক্ট সাব ক্যাটাগরি নামে একটা টেবিল দিয়েছি, দেখবেন ওইটাকে আমরা নিয়ে আসবো এখানে। এটাও ট্রান্সফর্ম করার কোনো প্রয়োজন নাই, আমরা ডিরেক্ট লোড করে দিব। আচ্ছা, আর একটা টেবিল আমরা এখন নিয়ে আসবো, আপাতত একটা নিয়ে আসবো, সেলস 2015টাকে আমরা এখানে একটু নিয়ে আসবো। দেখেন আপনাদেরকে সেলস 2015, 16, 17 দিয়েছি, আমরা 15টাকে সেলস 2015 যেটা, সেটাকে একটু এখানে নিয়ে আসবো। সেলস 2000, এই যে এটাকে আমরা একটু পাওয়ার কোয়ারিতে নিয়ে যাব। সেলস 2015টাকে আমরা কোথায়? পাওয়ার কোয়ারিতে একটু নিয়ে যাব, ট্রান্সফর্ম ডেটা। একটা জিনিস আপনাদেরকে একটু দেখায়, পাওয়ার কোয়ারিতে পাওয়ার বিআই থেকে ডিরেক্ট আসা যায়। আমরা কি করতেছি যে ডেটা সেট নিয়ে আসতেছি, ট্রান্সফর্মে ক্লিক করতেছি, পাওয়ার বিআই ওপেন হচ্ছে, তাই না? তো আমরা এটাকে একটু কেটে দিলাম, এই পাওয়ার কোয়ারিটাকে ডিরেক্ট একটু কেটে দিলাম, হ্যাঁ, নট নাও করলাম, ডিরেক্ট কেটে দিলাম, হ্যাঁ। 2015টাকে আমরা নিলাম না, আমরা এখান থেকে নিব না, কেটে দিলাম। কেটে দিয়ে আমরা চাচ্ছি আমরা পাওয়ার কোয়ারিতে যাব। এখন পাওয়ার কোয়ারিতে গিয়েছি কিভাবে, যে আমি ডেটা নিয়ে আসতেছি, লোডে ক্লিক করলে পাওয়ার বিআইতে চলে আসতেছে, ট্রান্সফর্মে গেলে পাওয়ার কোয়ারিতে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এখান থেকে ডিরেক্ট পাওয়ার কোয়ারি ওপেন করতে পারি। এই যে আমি যদি ট্রান্সফর্ম ডেটার উপরে ক্লিক করি,
এখানে দুইটা অপশন আছে, একটা ডেটা সোর্স সেটিং আর উপরে আছে কি ট্রান্সফর্ম ডেটা। এটার উপরে ক্লিক করলেই দেখেন পাওয়ার কোয়েরিটা ওপেন হয়ে যায়। আপনি যদি নিচেই দেখেন, এই যে আমাদের এই কয়টা টেবিল নিয়ে আসছিলাম না আমরা, সবগুলা পাওয়ার কোয়েরিতে দেখাচ্ছে। আপনি যদি একটু নিচেই দেখেন, দুইটা দেখাচ্ছে না আইসিএমবি, তার মানে পাওয়ার কোয়েরি উইন্ডোটা কি হয়েছে, ওপেন হয়েছে। দেখছেন, এই যে পাওয়ার কোয়েরি উইন্ডোটা ওপেন হয়েছে। আরেকবার অবশ্যই আমি আবারও এটাকে কেটে দিলাম, পাওয়ার কোয়েরিটাকে, শুধু পাওয়ার বি এটা থাকলো, তাই না? এই যে আমার পাওয়ার বি এর যে ফাইলগুলো আছে সেগুলোই আছে না এখানে। এখন আমি চাচ্ছি ধরেন আপনার এখানে যে ক্লিন করছেন এর মধ্যে আরেকটা জিনিস ক্লিন করা লাগবে, তাহলে আপনি কি করে, পাওয়ার কোয়েরি ওপেন করতে হবে না আপনার ক্লিন করতে গেলে? আপনি কি করে করবেন? পাওয়ার বিআই থেকেই ডিরেক্ট পাওয়ার কোয়েরিতে যাওয়া যায়। ট্রান্সফর্ম ডেটার উপরে ক্লিক করলেই আপনাকে পাওয়ার কোয়েরিটা ওপেন করে দিবে। তার মানে এই পাওয়ার কোয়েরির সাথে পাওয়ার বিআই টোটালি কানেক্টেড। এই আইসিএমইবি 2 যেটা, এই আইসিএমইবি 2 এর সাথে কি পাওয়ার কোয়েরির আইসিএমইবি 2 যেটা ওপেন হচ্ছে, এটা এই পাওয়ার বিআই এর আন্ডারেই ওপেন হচ্ছে। এই জন্য পাওয়ার বিআই এর যতগুলো ডেটা সেট আছে, মানে আপনার ওইখানে সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি না। দেখেন এইগুলা কিন্তু আমি পাওয়ার কোয়েরি হয়ে নিয়ে আসি, ওই যে আপনার প্রোডাক্ট সাব ক্যাটাগরি টেরিটরি সেগুলো আমি ডিরেক্ট লোড দিছিলাম না, কিন্তু এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে পাওয়ার কোয়েরিতে দেখতে পাচ্ছি না। তার মানে এটা কিন্তু টোটালি কানেক্টেড। আপনারা কি একটু বুঝতে পারছেন? এটা টোটালি কানেক্টেড। আমার এক্সিস্টিং ডেটা সেটকে যদি আমি আবার ট্রান্সফার করতে চাই তাহলে এই অপশনটা ইউজ করব। এক্স্যাক্টলি, আপনার এক্সিস্টিং যেটা আছে আপনি যদি ট্রান্সফর্ম করতে চান তাহলে আমরা পাওয়ার কোয়েরিতে চলে যাব। আবার আমরা পাওয়ার কোয়েরিতেও ডিরেক্ট আমরা ডেটা লোড করতে পারি, এমন না যে আমার পাওয়ার বিআই হয়েই আসা লাগবে, করে আবার পাওয়ার বিআইতে নিতে পারি, একই কথা কিন্তু। ঠিক আছে, যেমন ধরেন আমি এই যে 2015 যেটা, এটাকে ডিরেক্ট পাওয়ার কোয়েরিতে আগে নিয়ে আসবো, তারপর ট্রান্সফর্ম করে পাওয়ার বিআইতে নিয়ে যাব। ঠিক আছে, এখানে একটা অপশন আছে দেখেন, নিউ সোর্স, দেখছেন? ক্লিক করলাম, করার পরে টেক্সট সিএসভি তে ক্লিক করলাম, একইভাবে ওইখানেও বিভিন্ন সোর্স আছে, সেম সোর্সগুলো এখানে আছে। ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার পিসির একটু ওয়েট করতেছে, নিয়ে যাবে, সমস্যা নাই। এই যে, তো আমার পিসির যে যে লোকেশনে 2015 আছে আমি সেখানে চলে যাব। যেমন ডেস্কটপে থাকতো ডেস্কটপে যাইতাম, আমার যেহেতু ডাউনলোডে আছে আমি ডাউনলোডে, এই যে এখান থেকে দেখা যায়, যাওয়ার পরে সেলস 2015টাকে আমি এখানে আপলোড করলাম। সেলস 2015টাকে মানে এখানে নিয়ে আসলাম। এখানে আবার ট্রান্সফর্ম কিছু লেখা থাকবে না, কারণ কি এটা তো ট্রান্সফর্মেরই তো জায়গা। ঠিক আছে, জাস্ট ওকে ক্লিক করলে এখানে চলে আসবে। দেখেন সেলস 2015 চলে আসছে না, ওর সাথে আর একটা অ্যাড হয়েছে না, অ্যাড হয়েছে। তাহলে সেলস 2015টা অ্যাড হয়েছে। এখানে আবার আপনি যদি চান কিছু রিনেম করতে বা কিছু এইসব জায়গায় কিন্তু রিনেম করা যায়। যেমন ধরেন আপনি এখানে 2015 জায়গায় 2016 দিবেন, কথার কথা করতে পারবেন, সমস্যা নাই। আপাতত দরকার নাই, ডাবল ক্লিক করলে এগুলো করা যায়। আবার এখান থেকেও রিনেম করতে পারবেন, অন্য একটা নাম দিতে পারবেন। আচ্ছা, এখন দেখেন এখানে অর্ডার কোয়ান্টিটি আছে, অর্ডার লাইন আইটেম আছে, টেরিটরি কি আছে, কি কি আছে আমাদের সেলস টেবিলে, এটা আমরা একটু দেখি। অর্ডার ডেট আছে, স্টক ডেট আছে, অর্ডার নাম্বার আছে, প্রোডাক্ট কি আছে, কাস্টমার কি আছে, টেরিটরি কি আছে, অর্ডার লাইন আইটেম আছে, অর্ডার কোয়ান্টিটি আছে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা এখন শিখবো, সেটাকে বলি আমরা ডেটা টাইপস। কি বলি? ডেটা টাইপস। ডেটা টাইপস খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি ডেটা টাইপস সেম রাখতে না পারেন তাহলে পাওয়ার বিআই আপনার সাথে কাজ করবে না, সে আপত্তি জানাবে। কেন আমি বলি, ধরেন এখানে একটা টেবিল আছে, যেটা হলো সেলস 2015, আপনি 2016 সালের টেবিলটাকেও এখানে নিয়ে আসলেন। এখন এই দুইটা টেবিলকে আপনি একসাথে করতে চাচ্ছেন। ভাই উনি একটা কোশ্চেন করেছিল যে আমি যদি ডিফারেন্ট ফাইল থেকে নিয়ে আসি, যেমন ওইটা সিএসভি, আমি একটা এক্সেল ফাইল এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, তখন অ্যাড করা যায় কিনা? তখনও করা যায়, সেম পাওয়ার বিআই এটা সেম হিসাবেই পড়ে, কিন্তু ভিতরের যে ডাটা, ওর ইন্টারনাল যে ডাটা, ওইটা সেম হওয়া লাগবে টাইপস।
ডেটা টাইপস আমরা কিভাবে বুঝি এটা আমাদের এখন বুঝতে হবে। ডেটা টাইপ সাধারণত বিভিন্ন ধরনের হয়, যেমন টেক্সট। টেক্সট আছে না, যে লেখা যেটা। আরেকটা আছে নিউমেরিক নাম্বার বলে, ইন্টিজার বলে। আরেকটা আছে ফ্লোট বলে, ফ্লোট ডেসিমেল পয়েন্ট যেটা, ডেসিমেল নাম্বার। আরেকটা আছে ডেট ডেটা টাইপস, ডেট। এই যে ডেট গুলা দেখছেন। তো ডেটা টাইপস ভেদে পাওয়ার বিআই নিজেই তার ইন্টেলিজেন্স অনুযায়ী সে একটা ইয়া দেয়। দেখেন এখানে ডেটের পাশে এই যে সাইনটা দেখতে পাচ্ছেন, এই যে কর্নারে একটা ডেটের মতো ক্যালেন্ডারের সাইন আছে না, কিন্তু আপনি যখন অর্ডার নাম্বারে চলে যাচ্ছেন তখন দেখেন এবিসি সাইন। এবিসি সাইন মানে এটা টেক্সট, এবিসি সাইন মানে এটা টেক্সট। আপনি যখন এখানে আসেন দেখেন 1 2 3 সাইন দেখাচ্ছে, এটা কি নাম্বার। আপনি যদি কোনো একটা ডেসিমালে যেতেন তাহলে ওটা কি দেখাতো জানেন, পয়েন্ট দেখাতো। দেখেন এই যে আপনার প্রোডাক্টে যান, প্রোডাক্টে আমাদের ডেসিমেল ছিল না, এ দেখেন 1.2 দেখাচ্ছে, তার মানে একটা সংখ্যার পরে দুইটা ডেসিমেল বসাইছি, তাই না? আমরা সহজ কথায় ডেসিমেল নাম্বার দেখায়, পয়েন্ট দেখাচ্ছে। এই এই যে ডেটা টাইপস আমরা এখানে দেখলাম, এইখানে 2015-র মধ্যে যেগুলো দেখতেছি নাম্বার 1 2 3, এগুলোতে কি নাই, কোনো ডেসিমেল পয়েন্ট নাই, মানে সহজ কথায় পয়েন্ট নাই। একটা পূর্ণ সংখ্যা না এটা, এই জন্য এটা কি দেখাচ্ছে না, 1.2 এরকম দেখাচ্ছে, 1 2 3 দেখাচ্ছে, তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা, নিউমেরিক নাম্বার। আবার আপনি যদি এই ডেটে যান দেখবেন যে ডেট দেখাচ্ছে। এখন ধরেন আপনার এখানে একটা ভুল দেখাচ্ছে, বা আপনার একটা মানে ফোর্স চেঞ্জ বলে, যে আপনি ফোর্স করে একটা চেঞ্জ করবেন বা সামথিং লাইক দ্যাট। সেটার জন্য আপনি যদি এখানে রাইট ক্লিক করেন, সরি এখানে এই যে এখানে যদি রাইট ক্লিক করেন, ও ডেটা টাইপস গুলা দেখায়, ও ডেটা টাইপস গুলা দেখায়। আপনি এটা হোল নাম্বার আছে, আপনি যদি ক্লিক করেন যে আপনি এটা ডেসিমেল নাম্বার করবেন, ক্লিক করেন, ও আমার কাছে জিজ্ঞাসা করতেছে তুমি কি এটা করতে চাও, যে এটা হোল নাম্বার আছে এটাকে ডেসিমেল নাম্বারে নিতে চাও। আমি যদি এটা করি তাহলে ও ডেসিমেল নাম্বারে নিবে। বাই দা ওয়ে ও নেয়নি, এর কারণ আচ্ছা নিচে নিচে সরি নিচে 1.2 দিছে, ওইটা মানে অন্য সংখ্যার জন্য দেখা যাচ্ছে না, কিন্তু দেখেন ও কিন্তু ডেটা টাইপসটা চেঞ্জ করে দিছে। এখন যদি আপনি একটা ডেটা নিয়ে আসেন অন্য জায়গা থেকে, এখন এইটার সাথে যদি মার্চ করতে চান, টেরিটরি কির সাথে টেরিটরি কি, ওইটা ভুল দেখাবে। আমি এটা এখন দেখাবো আপনাদের। ধরেন আমি আর একটা ডেটা নিয়ে আসলাম এখান থেকে, যেই ডেটাটা হলো, এটা তো আর একটা বিপদ হয়ে গেল। আচ্ছা আপনাদের, না 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 ওই জন্য না, আপনাদের কাছে আমি দিয়ে দিছি। এটা আমার আমার হবে, 1 মিনিট, আপনাদের কাছে আমি দিয়ে দিছি। মেইল করতে হবে, আচ্ছা আমার ফোন থেকে মেইল করতে হবে। আচ্ছা আমি এটা, আপনারা একটু এই জিনিসটা ওপেন করেন, নিজেরা একটু দেখেন সবকিছু। হ্যাঁ, আমি এইটা করতে করতে নিজেরা এখান থেকে একটু দেখেন, ডেটাটা নিয়ে আসে আমি একটু এখানে একটা মেইল করে নিই। আমার সেলস 2016টা লক্ষ্য করি। হ্যাঁ করেন, সবগুলা পারলে সবগুলাই করেন, কোনো অসুবিধা নেই।
আচ্ছা, তাহলে আমরা সেলস 2015 নিয়ে আসলাম, হ্যাঁ, তাই না? আমরা এবার সেলস 2016টাকে নিয়ে আসবো এখানে। তো তার জন্য আমরা কি করব, সেম ভাবে নিউ সোর্সে যাব, সেম ভাবে আমরা নিউ সোর্সে, যেটা একটু আগে করেছি, তাই না? নিউ সোর্সে যাব, টেক্সট সিএসভি তে যাব, যাওয়ার পরে এই যে সেলস 2016টাকে আমরা এখানে নিয়ে আসবো। 16 পাশে 1 লেখা আছে, ওটা আমরা এখানে এনে রিনেম করে নিব, সমস্যা নেই। সেম ফাইল চলে আসলো না 2016টা। এটাকে আমরা একটু রিনেম করি। রিনেম করার জন্য আমরা কি করব, এখানে ডাবল ক্লিক করব, করে জাস্ট এটাকে কেটে সেলস 2016টাকে রাখবো। করেন তো, রিনেম করেন তো। কেউ করতে পারছেন? এটা কেউ আনতে পারছেন? আমি যেটা বললাম, একটু সময় দিলাম, করতে পারছেন? সমস্যা নেই, না করলে পরে করবেন, আমি জাস্ট একটু সময় পাইলাম তাই আপনাদেরকে দিলাম। এটা করতে হবে এমন কোনো, আমি বরঞ্চ না করলেই ভালো, করলে করেন, না করলে অসুবিধা নেই। 2017টাকেও আমরা একটু নিয়ে আসি সেম ভাবে, নিউ সোর্সে যাব, সেম ভাবে 2017টাকে নিয়ে আসবো। রিপিটিটিভ টাস্ক, এটাকে আমরা রিনেম করে ফেলি, এটাকে জাস্ট আমাকে select করে 103টা লোড করা যাবে। হ্যাঁ, সেম ডেটা টাইপস হলে লোড করতে পারবো। ঠিক আছে, এটা সেম সিলেক্ট করে না, এটা হলো একটা ফোল্ডারে নিয়ে করতে হয়। ঠিক আছে, হ্যাঁ, ওইখানে দেখবেন একটা অপশন আছে ফোল্ডার আপলোড, কিন্তু ফোল্ডার আপলোডে আপনি কি করতে পারবেন না, আপনার যদি সেম ডেটা টাইপস না হয় তাহলে কি করতে পারবেন না, আপলোড একসাথে করতে পারবেন না। কলাম নেম সেম হতে হবে, সেম পরিমাণ কলাম হতে হবে, ডেটা টাইপ সেম হতে হবে, তখন আপনি কি করতে পারবেন, একসাথে অনেকগুলো ফাইল আপলোড করে মার্জ করে ফেলতে পারবেন। করলে কি মানে নো নো, ওটা করলে কি আবার আমাদের এখানে একটা টেবিল হিসেবে নামিয়ে আসবে নাকি না ফোল্ডারের মধ্যে যা আছে ওগুলো আলাদা না না, একটা টেবিল হিসেবে নাম আসবে, আপনার এখানে নাম দিতে হবে না। একটা আপনি বলতেছেন যে ওইটা যদি করেন, হ্যাঁ, একটা না, আলাদা আলাদাই আসবে, কোনো সমস্যা নাই, আলাদা আলাদা আসবে, ওটা অসুবিধা নাই। সমস্যা যেটা সেটা হলো, সাধারণত এই কাজটা আমরা করি হলো একসাথে করার জন্য। ঠিক আছে, তো ওইখানে অপশনই আছে ডিরেক্ট মার্জ করে ফেলা। আপনি যখন ফোল্ডার নিয়ে আসবেন তখন ডিরেক্ট ওই 3টা ফাইলকে মার্জ করে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, বাই দা ওয়ে, আমরা ওইখানে একটু না যাই, আমরা আমাদের ট্র্যাকে থাকি। আমরা যেখানে ছিলাম, আমরা 2015 সালের ডেটা নিয়ে আসছি, 2016 সালের ডেটা নিয়ে আসছি এবং 2017 সালের ডেটা আমরা এখানে নিয়ে আসছি। তো 2016 সালেও যদি যাই, আমরা যদি দেখি কি কি আছে, অর্ডার ডেট, ওয়ার্ড স্টক ডেট, অর্ডার নাম্বার, প্রোডাক্ট কি, কাস্টমার কি, টেরিটরি কি, এইগুলাই আছে, তাই না? আচ্ছা, এখন এখানে একটা জিনিস একটু খেয়াল করেন, যদি আমি কোনো চেঞ্জ নিয়ে আসি, যেমন ধরেন এখানে আমি একটা চেঞ্জ নিয়ে আসছিলাম কোন একটা কিতে, তাই না, 1.2, এখন হ্যাঁ যেটাই হোক, এই যে 2015তে নিয়ে আসছি, যে টেরিটরি কেতে নিয়ে আসছি, তাই না? এখন একটা জিনিস আছে, সেটাকে আমরা বলে হলো অ্যাপেন্ড কোয়ারিজ। তার মানে আমি এই 3টা সালকে একসাথে করে ফেলবো, 3টা সালকে আমি একসাথে করে ফেলবো। তো আমি একটু করার চেষ্টা করি। অ্যাপেন্ড কোয়ারিজ, আগে যে কোনো একটার উপরে আমরা ক্লিক করব, যে কোনো একটা সালের উপরে আমরা ক্লিক করলাম, 2015 উপরে করার পরে আমরা চলে যাব কোথায়, এখানে দেখেন নিচে একটা জায়গা আছে অ্যাপেন্ড কোয়ারিজ, কর্নারে আছে না? অ্যাপেন্ড কোয়ারিজে চলে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। 2টা জিনিস আছে, একটা হলো অ্যাপেন্ড কোয়ারিজ, একটা হলো অ্যাপেন্ড কোয়ারিজ অ্যাজ নিউ। আমি যদি অ্যাপেন্ড কোয়ারিজ করি তাহলে এই 2016 এবং 2017, আমি যদি এই দুইটাকে অ্যাপেন্ড করি তাহলে 2015-র মধ্যে চলে যাবে, নতুন কোনো ফাইল ক্রিয়েট হবে না। আমি কি বুঝাইতে পারছি? ওইখানে যে অ্যাড হয়ে যাবে। আমি যদি অ্যাপেন্ড কোয়ারিজ অ্যাজ নিউ করি তাহলে এই তিনটার জায়গায় থেকে যাবে, আমার নতুন একটা ফাইল ক্রিয়েট হবে, নতুন একটা টেবিল ক্রিয়েট হবে যেখানে এই 3টাই আছে। তাহলে আমরা কোনটা করব? নতুনটা। তাহলে আমরা অ্যাপেন্ড কোয়ারিজ অ্যাজ নিউতে যাব, গেলে ও আমাকে একটা পপ আপ বক্স দিয়েছে। বক্সে কি বলেছে,
যে তুমি কি 2টা টেবিল একসাথে করবা নাকি 3 অর মোর টেবিল করবা। সো আমরা অ্যাটলিস্ট তো 3টা করব, তাহলে পাশেরটাই চলে গেলাম। যাওয়ার পরে 2015 তো অলরেডি আমি সিলেক্ট করছিলাম, এখন এখান থেকে 2016কে সিলেক্ট করব, করে অ্যাডে ক্লিক করব, তারপরে 2017কে সিলেক্ট করব, অ্যাডে ক্লিক করব, এবার ওকে ক্লিক করব, দেখি করতে পারে কিনা। পারছে? তাই না? 3 সালের এবার একটু চেক করেন তো 3 সালের ডেটা আছে কিনা। দাঁড়ান, এখান থেকে দেখেন, এখানে দেখেন, এই যে এখানে ফিল্টার করলে এখানে দেখেন কিভাবে দেখতে হবে যে 3 সালের ডেটা আছে কিনা। এইখানে ক্লিক করবেন, ডেটে যে ডেটে কর্নারে এখানে ক্লিক করবেন, করার পরে দেখবেন এখানে ডিসেন্ডিং আছে সর্ট। তাহলে আমার ডিসেন্ডিং 17 থেকে আছে না, 17 ডেটা দেখাচ্ছে না। কর্নারে ক্লিক করবেন, এই যে এই কর্নারে এই যে ডিসেন্ডিং অ্যাসেন্ডিং আছে না, অ্যাসেন্ডিং করলে দেখেন 15 চলে আসছে, ডিসেন্ডিং করলে 17 চলে আসতেছে, তাই না? ওকে, আপনারা এইদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, আমি খুব স্লো ডেলিভারি দিচ্ছি, আপনারা এদিকে খেয়াল করেন। তাহলে আমার 3 বছরের ডেটা কি এখানে অ্যাপেন্ড হয়েছে? কিন্তু একটা দুর্ঘটনা ঘটছে, কি বলেন তো? না, ওইটা সমস্যা না। দেখেন আমি এখানে ডিসেন্ডিং এ যাই, 2017 তো, এখান থেকে যান, এই টেরিটরি কিসে যান, 1.2 অর্থাৎ ডেসিমেল পয়েন্ট দেখাচ্ছে, কিন্তু টেরিটরি কি আমার ডেসিমেল পয়েন্ট নাম্বার ছিল? ওইটা কি ছিল আগে? 15 সালেটা ছিল যে 15 সালও আছে, এখানে 3টা সালই আছে আসলে। আপনি ওই যে এই যে 15 সালের যে descending ফাইলটা descending সেটাতে ছিল। ডেসিমেল করে দিয়েছিলেন। হ্যাঁ 15 সালে, রাইট রাইট, অ্যাবসলিউটলি গুড, ভেরি গুড পয়েন্ট, ধরতে পেরেছেন। 15 সালে আমি ডেসিবেল করাতেও কি করছে, 16-17তেও এই ঘটনা ঘটাই দিছে। তার মানে ডেটা টাইপস কিন্তু খুব জরুরি। তার মানে আমার ভুলটা সে এক জায়গায় ভুল করছে, আমার 3 জায়গায় ভুল করাই দিছে সে। কারণ অ্যাপেন্ড করার ক্ষেত্রে আমার এগুলো খুব জরুরি। এবার ধরেন এটা তো তাও নাম্বার বিধায় সে এটা করতে পারছে, কিন্তু যদি টেক্সট হতো, এই কাজটা যদি আমি টেক্সটের ক্ষেত্রে করতাম, ধরেন একটা টেক্সট আর একটা নিউমেরিক, কলাম সেম, নেম একই, সবকিছু একই, তখন কি করতো সে টোটাল এটাকে ইরর হিসেবে চিনত। কারণ আমার ওই টেক্সট ডেটা টাইপের সাথে আমার ওই নিউমেরিক ডেটা টাইপসের তো আসলে কোনো মিল নাই। তার মানে ডেটা টাইপস খুব জরুরি খেয়াল রাখা প্রতিটা ক্ষেত্রে। আপনারা এক্সেল বা এই যেগুলো করেন হলো ব্লাঙ্কে করেন, ব্লাঙ্কে জাস্ট কোর্সে, কিন্তু ডেটা বুঝে করা এখনো পর্যন্ত করেন না ওইভাবে, যে এটা কোন টাইপসের ডেটা, কেন সমস্যা হচ্ছে। অনেক ইরর আপনারা ধরতে পারেন না, কেন পারেন না? কারণ আপনি বুঝতেই পারেন না আপনার ইররটা কি। বেশিরভাগ ইরর হয়ে হলো ডেটা টাইপসের ইরর। এক্সেলে যে কমন ইরর গুলো, এগুলো কি ইরর? বেশিরভাগ ডেটা টাইপসের ইরর। বুঝতে পারছেন? আপনি হয়তো কোনো একটা কমা দিয়ে ফেলছেন ডেটার মধ্যে, কোনো একটা মানে নাম্বারের মধ্যে একটা কমা চলে গেছে, তার মানে ওই টোটাল ও এটাকে ভুল হিসাবে নিচ্ছে। কারণ ওটা তো নাম্বার, ও তো কমা চলে গেলে কি আর যোগ করতে পারবে না। আপনার 1 লক্ষ রো আছে, ওর মধ্যে থেকে কোনো একটার মধ্যে একটা কমা ঢুকে গেছে, আপনি খুঁজেই পাবেন না সমস্যা কোথায়। আপনি যদি ডেটা টাইপসটা জানতেন তাহলে আপনি খুঁজে পেতেন, তখন আপনি ওইখান থেকে যখন চেঞ্জ করে আনতেন তখন অটোমেটিক্যালি আপনাকে দেখাইতো যে এইখানে তোমার একটা সমস্যা আছে। ঠিক আছে? বা আমরা এগুলো নিয়ে পাওয়ার বিআই আবার এগুলো খুবই ইন্টেলিজেন্ট, সে যেটা করতে পারে সে স্পেসিফিক রোতে দেখাতে পারে যে ওই রোতে একটা ডেটার সমস্যা আছে। ওই যে আপনাদের দেখাচ্ছিল না যে 5টা রো ইরর আছে, একজন বলতেছিল এখানে, তো ওই রোর মধ্যে ঢোকা যায় 5টা রো কারা, এটা পাওয়ার বিআই দিয়ে দেখা যায়। আচ্ছা, তো এখন আমরা টেরিটরি কি, এটা তো ভুল হয়েছে, সো আমরা এটা কি যেটা করব সেটা হলো এইখান থেকে আমরা এটাকে হোল নাম্বার করে দিব, এখান থেকে আমরা এটাকে হোল নাম্বার করে দিব। ক্লিয়ার? আচ্ছা, এখানে লেখা আছে কি অ্যাপেন্ডেড 1, যেহেতু আমরা অ্যাপেন্ড করছি এই জন্য অ্যাপেন্ডেড 1 লেখা, বাট আমরা এটাকে রিনেম করে শুধু সেলস নাম দিব, SALES। তাহলে সেলস ডাটাটাকে আমি কি করলাম,
3 বছরের সেলসের ডেটা আমার এর মধ্যে আছে। ক্লিয়ার অ্যাবাউট দ্যাট? অ্যাপেন্ড কোয়ারিজ ক্লিয়ার? এখন আমরা যেটা করব এটাকে বলে মার্জ কোয়ারিজ। কি বলে? মার্জ কোয়ারিজ। আমরা এই যে অ্যাপেন্ডটা করলাম, এটা আমরা কোন লেভেলে অ্যাপেন্ড করছি কেউ বলতে পারবেন? রো লেভেলে না কলাম লেভেলে? কোন লেভেলে অ্যাপেন্ড, কোন লেভেলে করছি? এটা রো লেভেলে বাড়াইছি না কলাম লেভেলে বাড়াইছি? রো লেভেলে। রো লেভেলে, অ্যাবসলিউটলি, ভেরি গুড, রো লেভেলে। কারণ আপনার কি বাড়ছে? আপনার তো রো বাড়ছে। আপনি 3 সালের ডেটা এক জায়গায় করছেন, কলাম তো বাড়ে নাই, বাড়ছে সব। কলাম কলাম তো যে কটা ছিল সে কটা আছে না? কিন্তু আপনি যদি এটা কলাম লেভেলে বাড়াতে চান, রো লেভেলে তো বাড়াইছেন কিন্তু কলাম লেভেলে বাড়াবেন, ধরেন আপনি 2টা নতুন কলাম নিয়ে আসবেন একটা টেবিলের মধ্যে, সেটাও সম্ভব। কিন্তু দিস ইজ নট বেস্ট প্র্যাকটিস। আমি আবারও বলতেছি, আমি দেখাবো কিন্তু এটা মাথার থেকে ঝেড়ে ফেলতে হবে। এটা ইমার্জেন্সি বেসিসে যদি আপনাদের কখনো লাগে এটা করবেন। এই যে যেটা আমি এখন দেখাবো এটাকে বলে মার্জ কোয়ারিজ। এটা আমরা ব্যক্তিগতভাবে করব না, কারণ এর বিশাল অ্যাপ্লিকেশন আমাদের ডেটা মডেলিং এ আছে। আমি জাস্ট দেখাবো যে কিভাবে আপনি করবেন। ইন্টারনালি কি হয়েছে এটা বোঝার চেষ্টা করবেন না, এটা বুঝতে গেলে আপনার টোটাল ডেটা মডেলিং বুঝে আসতে হবে। কি বলছি বুঝতে পারছেন সবাই? অনলাইনে অনলাইনে একটু কথাটা বলেন, না হলে আপনাদের টিচার তো আশা ভরসা পাচ্ছে না। ঠিক আছে? ঠিক আছে, একটু আমরা জি একটু বলেন যে বুঝছি বা কি না, এরকম বলেন। হ্যাঁ, ওকে। তো এখন ধরেন এই সেলস এর মধ্যে এখানে আমার কলাম আছে, অর্ডার কোয়ান্টিটি আছে। এনি হাউ আপনার ক্লায়েন্ট বলল বা আপনার কাস্টমার বা আপনার কোম্পানি বা আপনার প্রয়োজনে যে এখানে প্রোডাক্ট আছে, কি আছে, আমি চাচ্ছি প্রোডাক্ট প্রাইস এবং প্রোডাক্ট কস্টটাকে, যে কলাম 2টা প্রোডাক্ট টেবিলে ছিল সেই কলাম 2টাকে আমি এখানে নিয়ে আসব। সম্ভব? সম্ভব। তো আমি এইটার উপরে সেলস 2000 সেলস এর উপরে ক্লিক করলাম। ক্লিক করে আমি সেম ভাবে মার্জ কোয়ারিজে চলে যাব। কি করব? মার্জ কোয়ারিজ। আগেরটা গেছিলাম অ্যাপেন্ড কোয়ারিজ, এবার গেলাম কোথায়? কর্নারে, একেবারে কর্নারে। খেয়াল করবেন হোমে থাকতে হবে, কিন্তু আপনাকে হোমে থাকতে হবে। কোথায় থাকতে হবে? হোমে। তারপরে কর্নারে মার্জ কোয়ারিজ আছে। সেম ভাবে মার্জ কোয়ারিজ অ্যাজ নিউ আছে, নতুন টেবিলে যদি আপনি মার্জ করতে চান। আর যদি এই সেলস এর মধ্যেই করতে চান তাহলে মার্জ কোয়ারিজ করলে হবে, আমরা অ্যাজ নিউ করব, তাই না? নতুন একটা টেবিল করব। তো দেখেন আমি যখন মার্জে গেলাম প্রথমে কি আসে, যেহেতু আমি সেলস সিলেক্ট করে গেছিলাম, সেলস টেবিলটা এখানে আমরা দেখতে পাচ্ছি না? নিচে আর একটা দেখেন উইন্ডো আছে নিচে। এখান থেকে আপনি কোন টেবিল থেকে ডেটা নিতে চান, মানে কোন টেবিল থেকে কলাম নিতে চান, আমরা কোন টেবিল থেকে নিতে চাই? প্রোডাক্ট টেবিল থেকে। তাহলে সেই প্রোডাক্ট টেবিলটা এখান থেকে সিলেক্ট করতে হবে। করলেন তো? এইবার ডেটা নেওয়ার একটা মূল সিস্টেমই হলো আপনার একটা কমন কি থাকতে হবে, একটা কমন ভ্যালু থাকতে হবে, তা না হলে তো আইডেন্টিফাই করতে পারবে না। দেখেন এখানেও প্রোডাক্ট কি আছে, এখানেও প্রোডাক্ট কি আছে। ও বলতেছে না যে 10,131টা ভ্যালু ম্যাচ করেছে, এই কথা বলতেছে না? দেখেন ওই যে ছোট্ট করে নিচে, মানে এইখানে যে ভ্যালু আছে ওইখানে, তার মানে প্রোডাক্ট কির মধ্যে এমন কোনো কি নাই যে কিটা প্রোডাক্ট টেবিলের প্রোডাক্ট কিতে নাই। সেলস টেবিলের প্রোডাক্ট আচ্ছা থাকবে কেন একটু বলেন তো? থাকার কি কোনো সম্ভাবনা আছে? আমার তো সেই প্রোডাক্টটাই আমি সেলস টেবিলে এন্ট্রি দিই, যে এই প্রোডাক্টটা আমার প্রোডাক্ট থেকে সেল হয়েছে। আমি কি এক্সট্রা কোনো সেলস, যেটা আমার প্রোডাক্ট লাইন, ধরেন আপনার কাছে 20টা প্রোডাক্ট আছে, তা বিক্রি হলে না আপনি ওখানে সেলস টেবিলে এন্ট্রি দিচ্ছেন, তাই না? তাইলে তো আলাদা আসার, নতুন আসার কোনো সুযোগই নাই। আমার প্রোডাক্টের মধ্যে যা আছে তার ভিতর থেকেই তো বিক্রি হচ্ছে। সেই জন্য কি প্রোডাক্ট কি আর প্রোডাক্ট কি এখানে মিলে গেছে সেলস টেবিল আর প্রোডাক্ট টেবিলের সাথে, তাই না? এখন আমি যদি ওকে ক্লিক করি, এই প্রোডাক্ট টেবিলটা ধরেই অ্যাড হয়ে যাবে, প্রোডাক্ট টেবিলটা ধরেই অ্যাড হয়ে যাবে। দেখেন এই যে মার্জ নামে নতুন একটা
টেবিল অ্যাড হয়েছে। আপনি যদি একেবারে কর্নারে চলে যান, দেখেন কর্নারে প্রোডাক্ট টেবিলটা অ্যাড হয়ে গেছে। আপাতত বোঝা যাচ্ছে না, আমি দেখাচ্ছি। এখানে দেখেন একটা বাটন আছে, বাটনটার নাম হলো এক্সপ্যান্ড বাটন। এই এক্সপ্যান্ড বাটনে যদি আপনি ক্লিক করেন, তো দেখেন ওই প্রোডাক্ট টেবিলের সবগুলা কলামকে এখানে দেখাচ্ছে না? এখন আমরা কি সবগুলো কলাম নিব এই টেবিলের মধ্যে? চাইলে নিতে পারি। আপনি যদি চান টোটাল প্রোডাক্ট টেবিলটাকে এটাকে নিয়ে আসতে পারেন, কিন্তু আমরা নিতে চাচ্ছি কি প্রোডাক্ট প্রাইস এন্ড প্রোডাক্ট কস্ট। সিলেক্ট অল করেন, সবাইকে আনসিলেক্ট করেন, ওরে প্রোডাক্ট প্রাইস এন্ড প্রোডাক্ট কস্টটাকে সিলেক্ট করেন, ওরে ওকে ক্লিক করেন, দেখবেন যে ওই যে চলে আসছে, দেখেন প্রোডাক্ট প্রাইস এন্ড প্রোডাক্ট কস্ট চলে আসছে প্রোডাক্ট টেবিল। আমাদের প্রোডাক্ট ক্রিয়েটর তো নাই হয়ে গেল। প্রোডাক্ট টেবিল প্রোডাক্টের জায়গায় আছে, নাই হয়ে যাবে কই? সে তার জায়গায় থাকবে, কেন নাই হয়ে যাবে? আমি তো শুধু ওর থেকে দুইটা ইনফরমেশন নিলাম, নাথিং এলস। নাই হয়ে যাবে কেন? বেসিক্যালি এক্সেলের লুকআপ লুকআপে যে টানটা আমি কল করতে পারবো না, মানে আমি শিওর না, আমি এটা কল করতে পারতেছি না। লুকআপের সাথে কিছু সম্পর্ক থাকতে পারে, প্রোডাক্টটা নিলাম তারপরে দিকে Yes. টানতে দাম হয়েছে কিছু সম্পর্ক। নেক্সট তাহলে দেখেন এখানে মার্জ হয়ে গেল, তাই না? সো এটাকে আমি নাম দরকার নাই, এটা আমি ডিলিট করে দিব। এটা এর বেস্ট প্র্যাকটিস দেখবো আমরা পাওয়ার বিআই তে অ্যানালিটিক্স ফেজে, এর বেস্ট প্র্যাকটিস আছে। এবং এটা কিভাবে হইলো এটা আপনারা ফুললি ক্লিয়ার এখনো না, আমি শিওর, বাট এটা দেখাইলাম এই জন্য, যদি কখনো আপনার দরকার হয় আপনি করবেন, আর বুঝেই করবেন। সে বোঝাটা সামনে আসতেছে, আপনি যখন ডেটা মডেলিং বুঝে যাবেন তখন এই জিনিসটা বুঝে যাবেন। এটা আসলে ডেটা মডেলিং এর উপরে বেস করেই হইছে, এটা হইছেই ডেটা মডেলিং এর উপরে বেস করে। এটা পরে বুঝবেন। ওই যে কি এবং কি এর যে রিলেশনশিপ, ও ইন্টারনালি এই রিলেশনশিপটা করছে, করে ওই টেবিল থেকে ইনফরমেশন আসছে। বাই দ্য ওয়ে, আমরা এটাকে ডিলিট করে দিই। আপনাদের কাছ থেকে কোশ্চেন নিব, কোশ্চেন প্লিজ। আপনারা যারা কোশ্চেন করবেন হাত উঁচু করবেন। আমি এখানে দেখতে পাচ্ছি নিয়তি সাহা, আপনি কোশ্চেন করতে চেয়েছেন, হাত উঁচু আছে, জি প্লিজ। আচ্ছা, আমার কোশ্চেনটা ছিল, আমরা কখনো লোড করছি, কখনো ট্রান্সফর্ম করছি, জি মানে কখন আমি লোড করব, কখন ট্রান্সফর্ম করব। আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। সাধারণত আপনার এক্সেল ফাইল যখন আপনি মনে করবেন, এক্সেল বা যে কোনো ফাইল নিয়ে যখন কাজ করবেন, যখন আপনি মনে করবেন এই ফাইলটাকে আপনার ট্রান্সফরমেশন বা ক্লিনিং এর প্রয়োজন আছে, তখন আপনি ট্রান্সফর্মে যাবেন। প্রয়োজন আছে সাধারণত একজন যারা এগুলো নিয়ে কাজ করে তারা ডেটা দেখলেই বুঝতে পারে যে আমার কি, বা তার প্রয়োজনটাই হয় যে আমার যদি কিছু ক্লিনিং করা লাগে। যদি আপনার কোনো কিছু ক্লিনিং এর প্রয়োজন হয় তাহলে ওইটা আপনি ট্রান্সফর্মে যাবেন, আদারওয়াইজ আপনি ডিরেক্ট লোড করে দিবেন। ডিড ইউ গেট ইট আপু? ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। তারপর একজন হাত উঁচু করেছেন, ইউজার, জি প্লিজ। স্যার আমি এর কোশ্চেনটা ছিল যে আমরা যে 3টা ফাইল মার্জ করলাম, তখন যদি আমরা 200, 300, 400, 500 ফাইল মার্জ করে এই পুরো শিট কি ডাউনলোড করে ভিন্ন পারপাসে ইউজ করতে পারবো? পারবেন, গুড কোশ্চেন। আপনি যদি 500 করেন, 500 মার্চ করে ডাউনলোড করে আপনি করতে পারবেন। এক্সেলে ডাউনলোড আসবে স্যার? এক্সেলে করা যাবে এক্সেল ফাইল ডাউনলোড করতে পারবেন। এটা এটা হলো একেবারে লাস্ট ক্লাসে যে আপনারা পাবেন এই সেম, এই যে কোশ্চেনের অ্যানসারটা এটা পাবেন 8ম ক্লাসে, বুঝতে পারছেন? এবং এটা ডিরেক্ট দেখাবো যে কিভাবে এই যে আমি যে এত ট্রান্সফর্ম করতেছি এই ফাইলটা কিভাবে আমি আবার এক্সেলে নিয়ে যেতে পারি, এটা দেখাবো। ঠিক আছে? হ্যাঁ, আর একটা কোশ্চেন ছিল। হ্যালো। আচ্ছা, আমি একটু একটা জিনিস বলি, যার কোশ্চেন করার দরকার সে হাত উঁচু করবেন। কেউ এই চ্যাটে কোশ্চেন করলে ওই কোশ্চেন পড়ে অ্যান্সার দেওয়ার মতন অবস্থা আসলে নাই। হ্যাঁ, সো আপনারা যেটা করবেন হাত উঁচু করে ফেলবেন, হ্যাঁ, এবং কোশ্চেনটা করে ফেলবেন, এটা বেটার না? বেটার অপশন। জি, আপনার কোশ্চেন প্লিজ। হ্যাঁ ভাই, জানতে চাচ্ছি যে আমরা যখন ওই কোয়ার্টারটা আইডেন্টিফাই করলাম যে ইয়ারের কোন কোয়ার্টার, তখন আমরা যেটা করেছি ক্যালেন্ডার ইয়ারের জন্য করেছি। কিন্তু আমি যদি ফিনান্সিয়াল ইয়ার করতে চাই, যে আমার 24-25 ফিনান্সিয়াল ইয়ারের
ফার্স্ট হুম কোয়ার্টার হলো জুলাই থেকে সেপ্টেম্বর হুম পর্যন্ত, জি, ওইটা আমি ফার্স্ট কোয়ার্টার কিভাবে আনবো? এখানে তো বাই ডিফল্ট আপনার এইভাবেই করা আর কি। হ্যাঁ, আরেকটা মানে আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এটা আমি দেখাই দিব। আমরা যখন ডেক্স করব এটা দেখবো। এটা হলো ডেক্স দিয়ে করতে হয়, ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন। যেটা হয় যে এখানে কন্ডিশন দেওয়া লাগে, বুঝতে পারছেন? আপনাকে জি, বলে দেওয়া লাগবে যে আমার এত থেকে এত Q1 বা ফাইন্যান্সিয়াল ইয়ার এত পাশাপাশি লিখে দিই, ওইটা করা যায়। ডেক্স দিয়ে করতে হয়, ঠিক ঠিক আছে? আছে, থ্যাংক ইউ। আপনি একটা কাজ আর করেন, আপনি দাঁড়ান, একটা ভালো করছেন, এটা ভালো করছেন। আপনি একটা কাজ করবেন, এগুলো আমি সব এআই দিয়ে দেখাবো। হ্যাঁ, মানে এআই এর ইউজ আপনারা ভেবেন না যে এআই এর ইউজ শুধু আপনার এআই এর ক্লাসে, আপনাদেরকেও আমি এআই শেখাবো। তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। বিভিন্ন এআই দিয়ে কিভাবে আপনি, কারণ আমরা তো জাস্ট শুরু করেছি, এটা তো অনেক দূর যাবো। আমার 8টা ক্লাস আমি, এবং এখনো পর্যন্ত আমার তো ফোর্স শুরু হয়নি, তাই না? আরো ফোর্সে যেতে হবে, কারণ আপনার প্রথম দিকে আমি অনেক স্লো যাচ্ছি, ঠিক আছে? অবশ্যই আপনারা না বুঝবেন সেভাবে যাব না, আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিয়েই যাব নিঃসন্দেহে। কিন্তু আপনারা তখন আপনাদের জন্য সহজ কোপ আপ করতে, কারণ একটা টিচার যখন 3-4 দিন ক্লাস নিয়ে ফেলে, ওই 3-4 দিনে যা হয় পরের 4 দিনে তার 4 ডবল হয়, ঠিক আছে? এটা সিস্টেম, কারণ আপনার তো এইটা সম্বন্ধে আগে কোনো ধারণাই ছিল না, এখন তো ধারণা হয়ে যাচ্ছে। বাই দা ওয়ে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওইটা আমরা দেখাবো, জি। আচ্ছা, এখানে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? সামনে যারা আছেন, এনিওয়ান হিয়ার? জি, না হলে আপনাকে এখানে এনে চেঞ্জ করে নিন। এখানে আবার বলেন, যেটা আমি একটু, ও আচ্ছা, প্রোডাক্টের সাথে সেলস। প্রোডাক্টের সাথে সেলস তো আপনি অ্যাপেন্ড করতেই পারবেন না, এটা তো মার্চ করেছে। আর ওইটা তো অ্যাপেন্ড, আপনার সেলস এর সাথে সেলস এর করতে হবে। প্রোডাক্টের সাথে সেলস এর তার আপনার অ্যাপেন্ড হবে না। হ্যাঁ, ক্যাটাগরিতে মার্চ হবে, বুঝতে পারছেন? আপনি এটা নিয়ে একটু ডিপ থিঙ্ক করেন। হ্যাঁ, আমি আরো একবার ছোট করে বলি, সেটা হলো যে এখানে আমি দুইটা জিনিস দেখাইছি, একটা হলো অ্যাপেন্ড করা, একটা হলো মার্চ করা, তাই না? মার্জ আমরা করি সাধারণত যখন আমি ডিফারেন্ট দুইটা ফাইল, ডিফারেন্ট, যেমন একটা প্রোডাক্ট একটা সেলস, তাই না? মানে দুই ক্যাটাগরির ফাইল, তখন আমরা মার্চ করি সাধারণত। আর অ্যাপেন্ড করি কি, আমার সেম ক্যাটাগরির ফাইল, দেখা যাচ্ছে আমার সেলস 12 মাসে, আমার প্রত্যেক মাসে আমি সেলসের ডেটা পাই, 5 বছরের 60টা সেলসের ডেটা আছে আপনার কাছে, একসাথে করবেন। তখন আমরা কি করি, মার্চ করি। সেলসের ডেটা সাধারণত সেম থাকে না, অর্ডার আইডি, কাস্টমার আইডি, প্রোডাক্ট আইডি, কয়টা কোয়ান্টিটি কিনছে, সেম না এগুলো, ঠিক আছে? যদি সেম না হয় তাহলে আমাদের কি করতে হবে, কিছু ট্রান্সফরমেশন করতে হবে। কলাম নেমটা হয়তো চেঞ্জ করে নিতে হবে, বা একটা এক্সট্রা কলাম থাকলে সেটা হয়তো ডিলিট করে নিতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? না, এটা পাওয়ার বিআইতে পাওয়ার কোয়েরিতেই করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখান থেকে যেটা করব, হোমে চলে এসে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দিব। যা যা করছি ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দিব। চলে আসছে না সবগুলো টেবিল? সবগুলো টেবিল চলে আসবে। তার মানে আপনি যদি পাওয়ার বিআইতে ডিরেক্ট লোড দেন তাও টেবিল চলে আসতেছে, আপনি যদি পাওয়ার কোয়েরিতে যে চেঞ্জ করে পাওয়ার বিআইতে নিয়ে আসেন তাও চলে আসতেছে। তার মানে একটা জিনিস আমি যেটা বলেছিলাম, এইটা দুইটা কানেক্টেড, পাওয়ার কোয়েরি এন্ড পাওয়ার বিআই। আমি যে পাওয়ার কোয়েরিটা ওপেন করতেছি ওই পাওয়ার বিআই এর আন্ডারেই ওপেন হচ্ছে, তাই না? আমি যে পাওয়ার কোয়েরিটা ওপেন করতেছি, ওপেনিং আন্ডার দ্য সেম পাওয়ার বিআই ফাইল। Did you get it? Any question about that? Anyone? স্যার আপু, আমার ভাইয়া, হ্যাঁ জি প্লিজ। স্যার আমরা যখন অ্যাপেন্ড করব তখন কি দুইটা ফাইলের রো এবং কলাম কি সেম হতে হবে? না না, রো রো সেম হতে হবে না, রো অনেক ডিফারেন্স হতে পারে, কিন্তু কলাম সেম হতে হবে। ক্যাটাগরিও কি সেম? হ্যাঁ, ডেটা টাইপস বা ডেটা ক্যাটাগরিও সেম হতে হবে। আমি একটু এখানে যে দেখাই এটা আরেকবার। যেমন ধরেন আমি এখান থেকে ট্রান্সফর্ম ডেটাতে গেলাম, মানে পাওয়ার কোয়েরিটা আরেকবার ওপেন করলাম।
তো ধরেন এখানে আমার সেলস 2015 আছে, তো 2015-তে কি আছে? অর্ডার ডেট আছে, স্টক ডেট আছে, অর্ডার নাম্বার আছে। এখন ধরেন ইভেন এটা কেস সেন্সিটিভও, এখানে আপনার ও বড় হাতের আছে, এন বড় হাতের আছে, অন্যটায় ও ছোট হাতের আছে, এন ছোট হাতের আছে, ও এটা ধরবে। বুঝতে পারছেন? মানে ধরেন আপনাকে কি করতে হবে, এখান থেকে কপি করে নিয়ে ওই সেম নেমটাই পেস্ট করতে হবে, ওখানে রিনেম করতে হবে। তার মানে 4টা জিনিস আপনাদের এখানে মেনলি খেয়াল রাখতে হবে। সেটা হলো যে আমার কলাম সংখ্যা সেম আছে, কলাম সংখ্যা সেম আছে প্রত্যেকটা ফাইলের। যখন আপনি অ্যাপেন্ড করবেন আপনার কলাম নেম সেম আছে, মানে নেম বলতে ওই যে ধরেন ওর ভিতরে যে স্পেলিং এগুলো সব সেম আছে। 3 নম্বর হলো ডেটা টাইপ সেম আছে। তাহলে কলাম নেম সেম, কলাম সংখ্যা সেম, ডেটা টাইপ সেম। আরেকটা জিনিস হলো, হ্যাঁ ওইটাই বললাম যে কেস সেনসিটিভ, ঠিক আছে, কেস সেম। এটা খেয়াল রাখলেই আপনারা এটা করতে পারবেন। সত্য কথা বলতে কি, সাধারণত আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি, এই প্র্যাকটিসগুলো হলো বেস্ট প্র্যাকটিস। বেস্ট প্র্যাকটিস যখন হয়, কোম্পানি যখন ইআরপি থেকে ডেটা দেয়, আপনার সাধারণত চেঞ্জ হবে না। কারণ ইআরপি কি সে রেগুলার চেঞ্জ করবে? ইআরপির যে কলাম নেম আছে, ইআরপি তো একবার ডেটাবেস ক্রিয়েট করছে, ধরেন ওরাকলে সে একটা ডেটাবেস ক্রিয়েট করছে, সে কি রেগুলার ওটা চেঞ্জ করবে? যদি সে বছরে একবার চেঞ্জ করছে, সে বছরে একবার চেঞ্জ করলে আপনি এখানে জাস্ট বছরে একবার চেঞ্জ করে নিন, সমস্যা নেই। ঠিক আছে, রাইট, ঠিক আছে। তাহলে আমরা ক্লোজ এন্ড অ্যাপ্লাই করব। আশা করি আপনারা সবকিছু ভালো করে বুঝতে পেরেছেন। আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? জি, এনি কোশ্চেন? আই এম ওপেন, টোটালি ওপেন ফর এনি কোশ্চেন। আপনারা কোশ্চেন করেন। আপনারা এখান থেকে বিন্দু মাত্র কম বুঝে কেউ যাবেন না, টোটালি ভালো করে বুঝে যাবেন। আইসিএমএবি তো আমাদের দায়িত্ব দিছে আপনাদের এটা ভালো করে বোঝানোর জন্য, ঠিক আছে? ভালো করে বুঝবেন তারপরে। জি শিওর। সেটা হচ্ছে যে আজকে ক্লাসের ভিডিওটা একটু জি। কাইন্ডলি মানে যত দ্রুত দেওয়া সম্ভব আর কি। আচ্ছা ঠিক আছে, আমি বলবো, সমস্যা নেই। এটা আইসিএমবি অথরিটি আপনাদেরকে দিবে, এটা আমি আমাদের কাছে গতবারের না, এটা ভিডিওটা হলো প্রচুর আইসিএমবি রিকোয়েস্ট করে অথরিটি। আমাদের দিতে হয়েছে। জি আপু, আমি এটা রিকোয়েস্ট করবো, এটা আইসিএমবি অথরিটির কাছে। আমার কাছে হলো ডেটা সেট। আমি এখানে একটু ইন্টারফেয়ার করতে চাচ্ছি প্লিজ। জি। বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, ওনারা অনেক রিকোয়েস্ট করেন, আমরা আমাদের এন্ড থেকে চেষ্টা করি, বিকজ রেকর্ডটা করার সাথে সাথে দেওয়া সম্ভব হয় না, এটাকে এডিট করতে হয়, এডিট করে তারপর দিতে হয়, এর জন্য সময় লাগে। আর এই সময়টার কারণেই দিতে একটু লেট হয়। তো আমি আশা করব আমরা যত দ্রুত সম্ভব এটা দেওয়ার চেষ্টা করব। আর লেট হলে আপনাদের কাউকেই ইনশাল্লাহ গ্রুপে চাওয়ার দরকার হবে না, আমরা গ্রুপে শেয়ার করব। আর যতক্ষণ পর্যন্ত না দিচ্ছি, লেট হলে কাইন্ডলি একটু কনসিডার করবেন সবাই। ওকে, এক্স্যাক্টলি। Thank you so much, sir, for clearing the message. And I hope আপনারা ভালোভাবেই প্র্যাকটিস করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।